হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো। ভাই আগের দিনের মতো যেন এরকম কাঁপে না যেন। আচ্ছা রেডি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। বরাবরই জয়কুলের ধারাবাহিক মেডিকেল অ্যাডমিশনের যে ক্লাসগুলো চলছে তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের এই যে অধ্যায়টি পড়াবো সেটা হচ্ছে বোটানির উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি। তোমরা যারা যারা ক্লাস দেখবা, যারা যারা এখনই জয়েন করবা, দ্রুত মেনশন দাও এবং একটা শেয়ার দাও। এবং তোমাদের এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জয়কুলি প্রোভাইড করতেছে। এবং তোমরা যারা যারা এখনই জয়েন দিছো আমাকে জানাও কে কোথা থেকে ক্লাসটা করতেছো এবং তোমরা সবাই কেমন আছো। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই এবং তোমরা তোমাদের নিজ নিজ জায়গা থেকে একটু শেয়ার দাও। এবং আমি শেয়ার দেওয়ার আগে আমি তোমাদের প্রতিবার এমসিকিউ শুরুর আগে, মানে তোমার তথ্য অংশ শুরু করার আগে আমরা কিন্তু এমসিকিউ দিয়ে প্র্যাকটিস করি। তো চলো আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি। এই 1 নাম্বার এমসিকিউটা ধরে অ্যান্সার করতে থাকো। ঘাস উদ্ভিদের পুষ্টির ম্যাক্রোমৌল কোনটি? আয়রন, ক্লোরিন, সিলিকন, বোরন। এইটা তার অ্যান্সার করতে থাকো। আমি আমার এখান থেকে শেয়ার দিই, তোমরাও শেয়ার দিতে থাকো। এই এমসিকিউটা তোমরা অ্যান্সার করতে থাকো। আমি আমার জায়গা থেকে শেয়ার দিচ্ছি এবং তোমাদের যারা মেডিকেল অ্যাডমিশনের প্রার্থী আছে এবং যারা হচ্ছে তোমার প্রিয় বন্ধু সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম উভয় পরীক্ষা দিবে তাদেরকে একটু মেনশন দিও এবং এই সকল প্রশ্নগুলো এখানে সলভ করতে হবে, বুঝছো? এবং সবথেকে গুরুত্বপূর্ণ বেছে বেছে বাছাইকৃত 50-60টার মতো এমসিকিউ তোমাদের শেখাবো এবং সাথে তথ্য অংশ শেখাবো। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিলাম, তোমরা একটু শেয়ার দাও। এই যে আমার এখান থেকে শেয়ার দিলাম, তোমরা একটু শেয়ার দাও এবং কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাও। হ্যাঁ, আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব এই ক্লাসটা। আচ্ছা, এই অধ্যায়টা শুরু করতে থাকো। তাহলে দেখো এখানে আমাদের পড়ার টপিকটা দেখো। আমাদের পড়ার টপিক কি? উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র এবং উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আজকে আমাদের ক্লাসটা। এখানে এই তথ্য অংশ আলোচনা করার আগে আমরা গতানুগতিক ধারায় প্রথম 3টা এমসিকিউ দিয়ে ক্লাস শুরু করি। তো ফার্স্ট প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে তোমার ঘাস উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টির ম্যাক্রোমৌল কোনটি? ঘাস উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্রোমৌল মানে যে মৌলটা অত্যাবশ্যকীয়। নাসির, নাহিদ, সামিয়া সবাই ফ্রম ঢাকা থেকে। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করো। ওয়ালাইকুম আসসালাম সামিহা। বাকিরা কমেন্ট করো সবাই। এবং যারা যারা লাস্ট পর্যন্ত থাকবা ক্লাসে তাদেরকে একটা আলাদা স্পেশাল দেওয়া হবে, বিনোদন দেওয়া হবে। তোমরা একটু মেনশন করো, সবাইকে শেয়ার দাও। ওয়ালাইকুম আসসালাম সানজিয়া বিন শাম্মী, নাসির, একটু সবাইকে মেনশন করো এবং শেয়ার দাও। তো দেখি, কাঠ গোলাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করবো আজকের ক্লাস। তোমরা সবাই প্রশ্নের অ্যান্সার করতে থাকো। ঘাস উদ্ভিদের পুষ্টির ম্যাক্রোমৌল কোনটি? এর ভিতরে কোনটা অ্যান্সার হবে বলো তো? আমরা এখান থেকে তোমরা একটু অ্যান্সার করতে থাকো। আমি একটু পেনটার ঠিক করে নিই, আশা করি এখন ঠিক আছে। দেখো, ঘাস উদ্ভিদ, ঘাস, এই ঘাসের কিন্তু দন্তস্ব আছে, তাই না? তাহলে দন্তস্ব দিয়ে কি হয়? সিলিকন। তাহলে সিলিকন হবে এখানে ম্যাক্রোমৌল, অর্থাৎ ঘাস উদ্ভিদের জন্য উপকারী মৌল সিলিকন। ঘাসকে বাড়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? সিলিকনকে ইউজ করা হয়। পরের 2 নম্বর এমসিকিউতে আমরা কি পাবো দেখো তো। নাসির, আরিফুল রহমান, মেহেদি হাসান, সবাই একটু তোমাদের ভাইয়া জয়গুলি পুরাতন বই কিনলে হবে, নতুন বাজারের নতুন কোশ্চেন সংযোজিত তোমাদের বই চলে আসছে। তোমরা হচ্ছে নতুন বই কিনে ফেলো, এটাই বেটার হবে। কারণ নতুন এডিশনের, নতুন সালের এটা নতুন একটা আমেজে পড়াশোনাটা অনেক মানে তোমাদের ভালো হবে। সো বাজারে দেখো বই চলে এসেছে, তোমরা বইটা কিনে ফেলো। মেশকাত, স্বপ্নচারী, সামিয়া, মেহেদি হাসান, বুলি সর্দার, এই তোমরা একটু মেনশন করো না তোমার প্রিয় ফ্রেন্ড যারা হচ্ছে টাকার অভাবে কোর্স কিনতে পারছে না, অথচ আমাদের জয়কলি থেকে ভালো মেডিকেল থেকে টিচার এসে তোমাদেরকে ক্লাস নিয়ে যায়, গাইডলাইনমূলক কথা বলে। তোমরা যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু অনেকে পাশ থেকে মানে খোসা দিয়ে কথা বলতেছে, সেইগুলোকে তোমরা কিন্তু তোমার পিতামাতা সেজন্য টাকা দিচ্ছে না, ফলে কোর্স কিনতে পারছো না। তো আমরা কিন্তু একটা ফ্রিতে তোমাদের পেইড ক্লাস না নিয়ে একটা ফ্রি ক্লাস দিচ্ছি এবং সাথে আমাদের মেডিবায়োলজির বই থেকে এই প্রশ্নগুলো নেওয়া। চলো আমরা একটু পরের প্রশ্নগুলো অ্যান্সার করতে থাকি। আচ্ছা বলো তো, এই প্রশ্নটা কি হবে অ্যান্সার? নিচের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে?
তোমরা কিন্তু অলরেডি জেনে থাকবে যে জয়কুলির মেডি সিরিজের 5টা বই আছে, পদার্থ, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। এই 5টা বই কিন্তু তোমার নিকটস্থ লাইব্রেরি সব লাইব্রেরিতে অ্যাভেলেবল, ফলে তোমরা পেজে নক দিয়ে অথবা সরাসরি গিয়ে অর্ডার করতে পারো, বুঝছো? ভাই আমি একজন সেকেন্ড টাইম আর বলি সর্দার, আচ্ছা ঠিক আছে। তোমরা একটু শেয়ার দাও, সবাই শেয়ার দিয়ে একটু ডান লিখো তো ভাইয়া। নাসির নাহিদ ডি অ্যান্সার করতেছো, দেখি তো। উদ্ভিদ মাটি থেকে 3টা মৌল গ্রহণ করে, কয়টা? আমার সাথে বলো, কয়টা মৌল গ্রহণ করে? 3টা মৌল গ্রহণ করে। সবাই কমেন্ট করো, কয়টা মৌল গ্রহণ করে? 3টা মৌল গ্রহণ করে। তাহলে কি কি ভাইয়া? এক হচ্ছে সি, একটা হচ্ছে এইচ, এই এই 3টা হচ্ছে তোমার কি বলো তো, বায়ু থেকে গ্রহণ করে। বাকি সকল মৌল তোমার কি দেখো CHO, এইগুলো হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে, বায়ু থেকে। বাকি তাহলে কোনটা আছে অ্যান্সার? নাইট্রোজেন। নাইট্রোজেন কোথায় থাকে? মাটিতে থাকে। নাইট্রোজেন কিন্তু মাটিতে ফিক্সেশন হয়। আমাদের ধান গাছগুলো যে সবুজ দেখতেছো, এটা নাইট্রোজেনের অবদান। যেমন ইউরিয়াতে কিন্তু নাইট্রোজেন থাকার কারণে ধান গাছটা ভালো সবুজায়ন দেখায়, বুঝতে পেরেছো? তাহলে নাইট্রোজেন হবে এখানকার অ্যান্সার। আর সামিয়া অক্সিজেন হবে না রে। অনন্যা রায়, বাকিরা কমেন্ট করো দ্রুত, এবং একটু লাইভটা শেয়ার করো না, লাইভটা শেয়ার করো দ্রুত, লাইভটা শেয়ার করো। তাহলে এখানকার যারা নাইট্রোজেন আনসার করেছে তারা রাইট। আর একটা এমসিকিউ শেষ করে আমাদের পড়াশোনায় ফিরে যাব, মূল পড়াশোনায়। নিচের কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য? ডোনান সাম্যাবস্থা মতবাদ, ব্যাপন মতবাদ, লুন্ডেগর্ড না ব্যাপক প্রবাহ? এইটা আনসার করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে। এবং আমাদের মেডি সিরিজের বই কিন্তু থেকে এইগুলো তুলে ধরা, এবং এটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তোমরা কিন্তু আমার ম্যাক্সিমামই জনই চিনো, বুঝছো? আমার একটা ভিডিও ওখানে ভাইরাল হয়, ওখান থেকে অনেকে চিনি, আমাকে নক দেয়, ভাই আমি এইভাবে পড়াশোনা করতেছি, আমার কি রাইট হবে কিনা। তো এই ক্লাসের পাশাপাশি তোমরা কমেন্ট করতে পারো, ভাই আমি কি ধরনের সমস্যায় ভুগতেছি। তুমি যে সমস্যাগুলো বলবা সেই অনুযায়ী তোমাকে সলভ দেওয়ার চেষ্টা করা হবে। সো তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো, আমি আশা করি অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। মেহেদি হাসান, আরশি জান্নাত ডি, আরিফুর রহমান, অনন্যা রয়, সবাই ডি অ্যান্সার করতেছো, রাইট, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এই প্রশ্নটার অ্যান্সার কি হবে দেখি। যে সক্রিয় মানে অ্যাক্টিভ পরিশোষণ, যেখানে কি শক্তি ব্যয় হয়, এখানকার অ্যান্সার কোনটা দিছো তোমরা দেখি তো। এখানকার অ্যান্সার কোনটি হবে বলো? ভাই আপনি মড এখনো ক্লাস নেন না? মড থেকে চলে আসছি রে। 3C অনন্যা, আচ্ছা দেখো এখানে দেখো সক্রিয়র ক্ষেত্রে দেখো লুন্ডেগর্ড, ব্যাপক, মানে ডোনান। এখানেও লুন্ডেগর্ড যারা যারা অ্যান্সার দিছো তারা রাইট। এখন চলো একটু আমরা তত্ত্বীয় অংশে ফিরে যাই, বুঝছো? তত্ত্বীয় অংশে যাই। এর কমেন্ট আমার এখানে আসে না, এখন আসছে। আচ্ছা তাসনিবা সিনহা, আচ্ছা যাই হোক, দেখো আমি এখানে তোমরা যারা যারা একদম লাস্ট পর্যন্ত থাকবা, হ্যাঁ, যারা একদম লাস্টে থাকবে তাদের জন্য একটা গান, একটা বিনোদন হবে, বুঝছো? বিনোদন, তোমরা লাস্ট পর্যন্ত থাকবা, বিনোদন। কারণ পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের একটু ফ্রেন্ড মানে মাইন্ডকে কি করতে হবে? ফ্রেশ করতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? যে পড়াশোনার ভিতরে একটু মজাভাবে নিতে হবে, পড়াশোনাকে বোরিংভাবে নেওয়া যাবে না। যারা এখনো পর্যন্ত সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম হতাশ হয়ে আসো, ভাই আমার চান্স হবে কি হবে না, আমার সিলেবাস কমপ্লিট হয় নাই, আমি রাত্রে খুবই কম পড়ি এবং দিনে সারাক্ষণ রিলস ভিডিও দেখি, তাদের ক্ষেত্রে কি হবে? তোমরা যদি একটা মোটিভেশনের ভিতরে থাকতে পারো, মোটিভেশনটাকে স্থায়ীভাবে কনভার্ট করে নিতে পারো নিজের ভিতরে, তাহলে আশা করি তুমি তোমার একটা ভালো রেজাল্ট করতে পারো পরীক্ষার হলে। পরীক্ষার কিন্তু 1 ঘন্টা টাইম, তাই না? এই 1 ঘন্টায় তোমার এই যে 12টা বছরের কষ্ট, সেটার একটা আউটপুট পাবা। তাহলে তুমি এই 12টা বছরের একটা আউটপুট জিনিসটা তুমি নিজের ভিতরে ধারণ করতে হবে, যে আমার 12টা বছরের কষ্ট আমি 1 ঘন্টার মাধ্যমে দিচ্ছি। তাহলে সেই 1 ঘন্টার জন্য প্রিপারেশনের জন্য আমার জান প্রাণ দিয়ে লড়তে হবে। প্রতি বছর 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার ভিতরে তোমার 5,000 জনকে নেবে। তুমি যদি ওই মানুষটা থেকে একটু ব্যতিক্রম না হও, বা আমি যা করতেছি তুমিও যদি সেই সেম করো, ও রিলস দেখে তুমি রিলস দেখো, তাহলে তো দুইজনই চান্স পাবা না। কিন্তু তুমি যদি রিলসটা কমাই দাও দেখা, তাহলে কিন্তু ওর থেকে তুমি ব্যতিক্রম হইলা, আর তখনই তুমি ওই 1.5 লাখের ভিতরে, এই 5,000 জনের ভিতরে টিকে যাবা। তো নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার 12 বছরের কষ্টটার একটা লাস্ট একটা তোমার আউটপুট আসে। বা 6 মাস ট্রেনিং করলাম, এখন সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আর পিতামাতা তো সাপোর্ট দিবে না, বাট চান্স পাইলে দেখবে সবাই তোমাকে বাহাবা দিবে, কিন্তু চান্স পাওয়ার আগে তোমাকে সবাই ডাউন করার চেষ্টা করবে। আমাদের ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে, সাথে ক্লাসের পাশাপাশি
যদি তোমরা ক্লাসটা সুন্দর করে বুঝতে চাও তাহলে মেডি সিরিজের বইটা টেবিলে সাজায় রাখবা। কিছু না হোক নিজের ভিতরে একটা বিশ্বাস আসবে যে আসলে হ্যাঁ আমার কাছে এক সাইড বই আছে এবং ওইটা দিয়ে যদি সলভ করি তাহলে আশা করি তোমার 95% প্রায় কমন পড়বে, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কমন আসবে, বুঝছো। তার ভিতরে আমি আরেকটা প্রশ্ন সলভ করি, তারপরে আমরা তথ্য অংশ পড়ি। এটা লাস্ট, নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? মেডিকেল ভর্তি পরীক্ষায় 21-22 আসছে, বুঝছো। এটা কোনটার অভাবে গাছের পাতা ফুল ঝরে পড়ে? লৌহ, জিঙ্ক, ফসফরাস, ক্যালসিয়াম। বলো তো কে পারবা? ভাই আমি এসএসসি 26 মেহেদি। আচ্ছা 26, 27 মেডিকেল অ্যাডমিশন সেকেন্ড টাইম ফার্স্ট টাইম উভয়ই সবাই ক্লাস করতে পারবে, ফলে ভয় পাওয়ার দরকার নেই। 1 ঘন্টা আমাকে টাইম দাও, তোমার 1 ঘন্টা পরিমাণ এর বেশি জ্ঞান দিব। মানে তোমাকে শর্টকাট বলবো, তোমাকে একটা এমসিকিউ সলভের উপায় বলবো, মেডিকেল অ্যাডমিশনের গাইডলাইন বলবো, কিভাবে পড়তে হবে সেটা বলবো। তোমরা জাস্ট কমেন্ট করো, আমি পড়বো এবং তোমরা সেই অনুযায়ী অ্যান্সার করতে থাকবা। এবং একটা অনুরোধ, সবাই একটু শেয়ার এবং মেনশন দিও। হ্যাঁ, না ভাই আমি ফার্স্ট টাইমের ক্লাস করিনি, ফার্স্ট ইয়ারের ক্লাস করিনি। অনন্যা রয়, আচ্ছা সির বলছো। মিতা রহমান, আপনি কি সেকেন্ড টাইমার ছিলেন? আমি সেকেন্ড টাইম ছিলাম না, বাট আমি যে কয়টা অ্যাডমিশনের টিউশন পাইছি সবগুলো সেকেন্ড টাইমার ছিল। আমার লাইফে আমি কোনো ফার্স্ট টাইমারকে পড়াই নাই, সব সেকেন্ড টাইমারকে পড়াইছি, মানে নিজস্ব পার্সোনাল আর কি। কেন জানি এটা হয়ে গেছে আর কি। গাছের পাতাও ফুল ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে দেখো, ফতে ফুল ফতে ফসফরাস, জীবনও ভুল হবে না, দেখছো। আর ক্যালসিয়ামের অভাব হলে এই যে তোমার টমেটো গাছ আছে না, টমেটো গাছের যে পাতা আছে না, পাতার কিনারায় তোমার কি হবে? শুকায় যাবে, পাতার কিনারাটা কি হবে? শুকায় যাবে, এবং অগ্রভাগ, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। জিঙ্কের অভাবে উদ্ভিদের বৃদ্ধি হয় না, কি হয় না? বৃদ্ধি হয় না। আমার সাথে বলো কি হয় না? বৃদ্ধি হয় না। লৌহ দিয়ে কি হয়? লৌহ দিয়ে উদ্ভিদের এই যে গাছের ভিতরে যে দেখবা ছোট ছোট শিরা আছে পাতার ভিতরে, ওই শিরাগুলা হলুদ হয়ে যায় সবুজ থেকে। এই যে শিরাগুলো আছে গাছের পাতার ভিতরে, ওই পাতাগুলার শিরা সবুজ থেকে হলুদে কনভার্ট হয়ে যায়, বুঝছো। তাহলে আমি বলো তো জিঙ্কের কাজ কি? একটু আগেই বললাম, কমেন্ট করো দেখি কেমন পারো। এখন আমরা একটু এমসিকিউ থেকে আমরা তথ্য অংশে চলে আসলাম। দেখো 1 নম্বর এমসিকিউতে চলে, তারপর এখানে আসবো। আমাদের উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? পরীক্ষা এটাই প্রশ্ন আসবে। তুমি কয়টা কমেন্ট করবা? 17টা। অ্যান্সার কত হবে? 17টা। সবাই বলো 17টা, সবাই কমেন্ট করো। কয়টা উদ্ভিদের অত্যাবশ্যকীয় মৌল বা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস? এর ভিতরে দেখো ম্যাক্রোমৌল কয়টা? 9টা। এবং এখানে হবে মাইক্রোমৌল, বুঝছো। এখানে একটু ভুল আছে, ময়াকার রস্যই হবে। হ্যাঁ, মাইক্রোমৌল আছে 8টা, বই দেন। তাহলে দেখো 9টা এবং 8টা, সাথে এমজিকে, ক্যাফে ফর নাইস সপস, এই 9টা তোমার পরীক্ষায় আসবে। দেখো তুমি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এমজিকে, আমার সাথে বলো এমজিকে, বইয়ের ফাঁকে লিখে নাও এমজিকে। এটা কিন্তু এই মেডি সিরিজের বই থেকে নেওয়া হয়েছে এই ছন্দটা। এমজিকে, ক্যাফে, ক্যাফে মানে ক্যালসিয়াম, ফরটার দিয়ে কিছু নাই, নাইসতে এনতে হচ্ছে নাইট্রোজেন, এটা কিন্তু মাটিতে পাওয়া যায়। হ্যাঁ, আর বলো তো কোন 3টা মৌল যেটা বায়ুতে পাওয়া যায়? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইডের মূলকের কি কি আছে বলো তো? CHO, 3টা মৌল আছে, তাই না? এইগুলো কিন্তু বায়ুতে পাওয়া যায়, আর নাইট্রোজেন মাটিতে। আর চপস দিয়ে মনে রাখা যায় এই মৌলগুলা। তাহলে এইগুলা কি? ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌল কাকে বলে? সবাই কমেন্ট করো তো। যে উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য অবশ্যই দরকার, ওইটাই ম্যাক্রোমৌল। ওকে, আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো তো? কথা ক্লিয়ার না ভেজাল আছে? যারা লাস্ট পর্যন্ত থাকবা তাদের জন্য একটা সুখবর আছে, বুঝছো। লাস্ট পর্যন্ত থাকতে হবে। কারা কারা থাকবা দেখি তো? আরিশা জান্নাত, সবাই কমেন্ট পড়বো। মিতা রহমান, মেশকাত, রোকন, স্বচ্ছ, আমি ফার্স্ট ইয়ারে। আচ্ছা, সবাই নাম পড়লাম। এখন তোমরা একটু পড়াশোনায় ফিরে আসো। সবাই একটু মেনশন দিছো, শেয়ার দিছো, কারা কারা একটু দেখি তো। মেনশন দিছো, শেয়ার দিছো, কারা কারা? এবং মাইক্রোমৌল যেগুলো কম পরিমাণ দরকার হয়, এবং কয়টা? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে 8টা। অ্যান্সার কি দেখো? ফেনীতে বিসিসি জমা হলো। ফেনী মানে ফেরাস, নিকেল, বোরন, ক্লোরিন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম। পরীক্ষা কিন্তু আসবে। এই যে পরীক্ষা আসছিল এই জিঙ্ক দিয়ে, বুঝছো। জিঙ্ক কিন্তু মাইক্রোমৌল। পরের প্রশ্ন দেখি, আমরা তো এটা সলভ করলাম, এবং এইটা আমাদের পড়তে হবে খনিজ লবণ পরিশোষণ। উদ্ভিদের শিকড় দিয়ে কিন্তু খনিজ লবণ শোষণ হয়, আবার কোন কোন উদ্ভিদ আছে তার পুরো অঙ্গ দিয়েই খনিজ লবণ শোষণ করে। পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম জলজ উদ্ভিদ কিভাবে লবণ পরিশোষিত হয়? উত্তর হবে সর্বাঙ্গে। সবাই কমেন্ট করো কোথা দিয়ে? সর্বাঙ্গে। সবাই কমেন্ট করো কোথা দিয়ে? সর্বাঙ্গে। এটা কিন্তু পরীক্ষা আসবে। মূলের অগ্রভাগ, মূল দিয়ে পানি এবং মূলরম দিয়ে, এটা দিয়ে কি হয়? এই খনিজ লবণ শোষিত হবে। তাহলে 2টা গেল। 3, এটা যদি মানে ঘনত্বর বিরুদ্ধে কাজ করে তাহলে সেটা কি হবে? অ্যাক্টিভ শোষণ। এটা আমরা একটু পরে পড়তেছি। এবং এইটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হট ইম্পর্টেন্ট, এবং একাডেমিকের জন্য, 2টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি প্লাস ম্যাট পরীক্ষা আসবে। সবচেয়ে দ্রুত শোষণ কোনটি হয়? মানে কোন যৌগটা? পটাশিয়াম আয়ন, নাইট্রেট আয়ন।
কিভাবে মনে রাখতাম? পটাশিয়াম নাইট্রেট দিয়ে মনে রাখো, দুইটাকে ভেঙে ফেলবা, পটাশিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম সালফেট হচ্ছে আস্তে আস্তে, ক্যালসিয়াম সালফেট এস আছে না, তাহলে স্লোলি হবে, তাহলে ধীরে ধীরে বা মন্থর গতিতে শোষণ হবে। বুঝতে কি পেরেছো? তারপরে দেখো উদ্ভিদের কিছু মৌল আছে উপকারী, যেমন সোডিয়ামের জন্য C4। পরীক্ষায় যদি প্রশ্ন আসে C4 চক্রের উদ্ভিদের কোন মৌলটি অত্যাবশ্যকীয় দরকার বা প্রয়োজন, উত্তর হবে সোডিয়াম C4। আমার সাথে বলো সোডিয়াম C4, সোডিয়াম C4, সোডিয়াম C4। সবাই কমেন্ট করো। সিলিকন ঘাসের জন্য, সিলিকন দন্তস আছে, ঘাসের দন্তস আছে। আয়োডিন সামুদ্রিক, আয়োডিন সামুদ্রিক, তাহলে সামুদ্রিক শৈবালের জন্য কোনটা প্রয়োজন? আয়োডিন। এগুলো সব কমেন্ট করবা, পারলেও কমেন্ট করবা, না পারলেও কমেন্ট করবা। এবং নাইট্রোজেন ফিক্সেশন এর জন্য, লিগুমের জন্য উপকারী মৌল কি? কোবাল্ট। এটা কিন্তু পরীক্ষা আসছিল মেডিকেলে। কোবাল্ট কি করে? নাইট্রোজেনকে মাটিতে গেঁথে দেয়, ফলে উদ্ভিদটা ভালোভাবে মানে বেড়ে উঠতে পারে। ওকে, এটা পড়লাম। মাটি থেকে গ্রহণ করে নাইট্রোজেন, এটা পড়লাম। এবং কিছু শোষণ আছে, শোষণ দুই প্রকার। কয় প্রকার? শোষণ কয় প্রকার? সবাই কমেন্ট করে তো, শোষণ কয় প্রকার? এবং শেয়ার দিও একটু সবাই। C4, সোডিয়াম C4। আরিশা, মিতা, নাশিদ ভাই পিডিএফ কোথায় পাবো? গ্রুপে পেয়ে যাবা। বুলি সর্দার সোডিয়াম CF, ঠিক আছে, ভেরি গুড। দেখো তো সোডিয়াম C4, সোডিয়াম C4, এটা মিল আছে না? ছন্দ ছন্দ। আয়োডিন সামুদ্রিক, আয়োডিন সামুদ্রিক। আরো কি আছে? কোবাল্ট লিগিউম, কোবাল্ট লিগিউম। কিন্তু এইখানের গুলো কিভাবে মনে রাখবো? নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ পরিশোষণ, ইনঅ্যাক্টিভ মানে এখানে কোনো শক্তির প্রয়োজন হবে না, ওইখানে হবে। পরীক্ষা কিন্তু আসবে নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের অংশ নয়, তখন কিন্তু তোমার অ্যান্সার করতে হবে। এইগুলো অতটা লাগে না, শুধু ডোনারের নাম মুখস্থ রাখলে হয় আর হেলমোকেরামেনের নাম মুখস্থ করলে হয়। উপরে দুইটার বিজ্ঞানীর নাম না মনে রাখলেও চলবে, এটা ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করে। এখানে দেখো তুমি একটা জিনিস, যে তোমার আয়রন ডোম, আমরা পড়ি না আয়রন ডোম, ইসরায়েলে বোমা হামলা চালালে তোমার ওখানে আয়রন ডোম প্রতিরোধ করে। তাহলে দেখো তুমি এখানে আয়রন ডোম ব্যাপক, কোথায়? মানে আয়রন ডোম ব্যাপক, ব্যাপক দিয়ে মনে রাখবে ব্যাপক প্রবাহ, ডোম দিয়ে মনে রাখবা ডোনান। তাহলে আয়রন ডোম, আমি যদি লিখি রোম, আয়রন ডোম, আয়রন, আয়রন ডোম, আয়রন ডোম কেমন? ব্যাপক, ব্যাপক। আয়রন ডোম ব্যাপক ইসরায়েলে, বুঝছো? আয়রন মানে আয়ন, আর হচ্ছে তোমার ডোম মানে ডোনান, আর ব্যাপক মানে হচ্ছে ব্যাপক আর ব্যাপন প্রবাহ। ওকে, পারবা না? হ্যাঁ পারবা। এখন এখানে আসো, এইটা আপাতত আমরা মুখস্থ করলাম না, আয়ন বাহকটা মানে এটা সক্রিয়, কিন্তু পরীক্ষা যদি আসে সক্রিয় পরিশোষণ মনে রাখার টেকনিক বলো, তখন তুমি কি মনে রাখবা জানো? এই দেখো লরের সুকারে লু, আমার সাথে বলো লরের সুকারে লু। আর কো, এই দেখো কো, আর এই দেখো লে, লু, আমার সাথে বলো লু কো লে, ফাইন না? এই দেখো আমি লিখে দিচ্ছি, লু কো লে, লুকোলে মনে রাখবা, লুকোলে কে? তাহলে আয়ন কি হবে? লুকাবে, আয়ন কি হবে? লুকাবে। তাহলে আয়ন মানে আয়ন বাহক মতবাদ, লু মানে লুন্ডেগার্ড মতবাদ, কো মানে কো অ্যানায়ন ট্রান্সপোর্ট মতবাদ, আর লে মানে হচ্ছে লেসিথিন মতবাদ। ফাইন না? তাহলে এখানে বললাম যে আয়রন ডোম ব্যাপক, আর এটা কি? আয়ন লুকোলে। মনে থাকবে? মনে থাকবে? সবাই কমেন্ট করো তো, ক্লিয়ার কিনা? আয়রন ডোম ব্যাপক প্রবাহ দেয়, এই তো ভালো। আয়রন ডোম ব্যাপক প্রবাহ দেয়, এই ক্লাস ভালো লাগতেছে? সবাই কমেন্ট করো তো। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। চোখে কি পড়ে? ক্লাস কি চোখে লাগছে বলো তো? খনিজ লবণ পরিশোষণের ভূমিকা। এখানে দেখো স্টিফেন হেলস উদ্ভিদ সারিতত্ত্ব জনক, তাহলে হেলস উদ্ভিদ সারিতত্ত্ব জনক, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই সকল কিন্তু ইনফরমেশন গোছানো এতে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন। পরীক্ষায় তুমি যদি তোমার একটা বই থাকতো, ধরো আবুল হাসান স্যারের বই, তুমি কিন্তু অনেকগুলো লাইন পাইতা, কিন্তু কোন লাইন গুরুত্বপূর্ণ সেটাকে এভাবে সাজানো পাবা না। তখন তুমি কি করবা? মেডি সিরিজের এক সেট বই কিনে নেবা বাসায়, ক্লাস দেখার পাশাপাশি মেডি সিরিজের এক সেট বই কেনা জরুরি। হ্যাঁ, এবং আমি বলছিলাম পাতার কিনারে যে শুকায় যায় অঞ্চলটা, এটাকে কি বলা হয়? কমেন্ট করো তো। নেক্রোটিক অঞ্চল। নেক্রোটিক মানে হচ্ছে মারা যাওয়া। পাতার কিনারের অঞ্চলগুলো মারা গেছে, পাতার অগ্রভাগ অংশটা মারা গেছে, শুকায় গেছে, তাহলে এইটাকে বলা হয়। এবং কোন গাছে নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয় জানো? সবাই কমেন্ট করো তো, কোন গাছে নেক্রোটিক অঞ্চল সৃষ্টি করে? কমেন্ট করো তো। এবং এটার কোন উপাদান ঘাটতির জন্য হয়? ক্যালসিয়াম। ওকে, সবাই কমেন্ট করো। কয়টা? ভাই আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগে, আচ্ছা কোরআন তেলাওয়াত পড়বো, সমস্যা নেই। ভাই আমি এইচএসসি 27 ব্যাচ, কলেজ থেকে কিভাবে মেডি প্রিপারেশন নিব? আপাতত একাডেমিকটা সুন্দর করে শেষ করো, এবং একাডেমিকের জন্য একাডেমিকের বই আছে জয়কলির, ওটাও কিনতে পারো। সাথে
এখন থেকেই একটু মেডিকেল কিভাবে প্যাটার্নটা আসে, প্রশ্নের প্যাটার্ন কেমন, বিগত সালের প্রশ্ন কেমন, সবগুলো দেখতে হবে। এখন থেকেই একটু অ্যাডভান্স হইতে হবে, চটপুটি হইতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে। সব কিন্তু তোমার পড়াশোনার ভিতর দিয়ে গেলে হবে না। একটু নিজেকে খোলামেলা, নিজেকে হচ্ছে জানাশোনা, এই অভ্যন্তরীণ বিশ্বে কি হচ্ছে এগুলো সব দেখা। কারণ কি জানো, কারণ দেখো এবার মেডিকেলের প্রশ্ন আসছিল সাতক্ষীরা থেকে কুড়িগ্রামে যাওয়ার জন্য সব কোন জেলার ভিতর দিয়ে তুমি আসলে তোমার দ্রুত পথ অতিক্রম করতে পারবা। খেলা থেকে প্রশ্ন আসে তোমার হচ্ছে বহির্বিশ্ব থেকে, আন্তর্জাতিক থেকে। সো নিজেকে যদি একটু মানে বেশি করে যদি না জানো সবকিছু, শুধু পড়াশোনার ভিতরে না, কিন্তু অনেক কিছু বাইরে থেকেও জানতে হয়, বুঝছো। যেমন ভ্যাকসিন নিয়ে প্রশ্ন আসে, আমাদের বইতে ভ্যাকসিনের মানে কথা কম আছে। তো এরকম এমন এমন টপিক আছে যেগুলো হচ্ছে তোমার বেশি যারা জানে, ট্যালেন্টেড বা হচ্ছে বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে তারাই পারে। সো এখন থেকে প্রিপারেশনটা নিজের ভিতরে ধারণ করতে হবে যে বিগত সালের প্রশ্ন যদি আমি এখন সলভ করে রাখি, তাহলে আমি এখন 27 ব্যাচ, আমি 2 বছর পরে গিয়ে আমি আরও অ্যাডভান্স হয়ে যাব, অর্থাৎ বিগত সালের প্রশ্ন আমার কাছে তামা তামা হয়ে যাবে। সো আগে থাকতে নিজের ভিতরে একটা ভাব আনো। কি ভাব? মেডিকেলে পড়ার একটা ভাব। দেখবা তোমার একটা স্বপ্ন জয়ের ক্ষেত্রে খুব মানে সহজ একটা পথ ক্রিয়েট হয়ে যাবে আর কি। লবণ পরিশোষণের আয়ন হিসাবে এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, ক্যালসিয়াম বললাম, সর্বাপেক্ষা এবং সর্বনিম্ন কোন আয়ন দুইটা শোষিত হয়? পটাশিয়াম নাইট্রেট বেশি, ক্যালসিয়াম সালফেট কম, এটা মনে রেখো। সিলিকন এটা পড়েছে, পরের পেজে যায়। এটা ফুল পাতা ঝরে পড়ে, ফুল মানে ফল, ফল মানে ফসফরাস, মনে রেখো। উদ্ভিদ দ্বারা কোন এটা ধাতুটি সব থেকে দ্রুত শোষিত হয়? এটা হচ্ছে ধাতু হবে, বুঝছো, ধাতু। বলো, উদ্ভিদ দ্বারা কোন ধাতুটি সব থেকে দ্রুত শোষিত হয়, মানে আয়নটা আর কি। কোন আয়নটা হবে তাহলে সব থেকে দ্রুত হয়? আমি বলছিলাম না ক্যালসিয়াম সালফেট হচ্ছে আস্তে আস্তে হয়, ক্যালসিয়াম সালফেট। তো ক্যালসিয়াম সালফেট, সালফেট 3- আর ক্যালসিয়াম 2+, ওকে। আর সবচেয়ে দ্রুত হয় কোনটা? আমি বলছিলাম পটাশিয়াম নাইট্রেট। এই নাইট্রেট এবং পটাশিয়ামটা কি হয় তোমার দ্রুত হয়। তো এর ভিতরে অপশনে কোনটা আছে বলো তো? অপশনে কোনটা আছে? নাইট্রেট আছে কিন্তু। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? সবাই কমেন্ট করো তো, কোনটা অ্যান্সার হবে তাহলে? যারা যারা কমেন্ট করছো, নাসির, মেহেদি পটাশিয়াম, মিতা রহমান এ নাইট্রেট হবে অ্যান্সার, পটাশিয়াম না। পটাশিয়াম হয়তো যদি এখানে অপশনে থাকতো, বুঝছো, পটাশিয়াম হতো যদি অপশনে থাকতো, যেহেতু অপশনে নাই তাহলে কি হবে বুঝতে পারছো। তোমরা মেডিকেল অ্যাডমিশন গাইডলাইন বিষয়ক সকল প্রশ্ন আমার এখানে করতে পারবে, আমি অ্যান্সার দেব, বুঝছো। ঘাসের জন্য উপকারী মৌল কোনটি? একই কথা, ঘাস, দন্তস্ব আছে, সিলিকন অ্যান্সার হবে। এই মিতা বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? এবং আমাদের একটা কিন্তু সেকেন্ড টাইম গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়ে যাবে। ওখানে তোমার পিডিএফ, এক্সাম এগুলো নেওয়া হবে। এবং আমাকেও পার্সোনালি নক দিতে পারো গ্রুপে অ্যাড হওয়ার জন্য। কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ? আমি একটু আগে পড়াইছিলাম, নিষ্ক্রিয়তে কি ছন্দ দিয়েছিলাম বলো তো? নিষ্ক্রিয়তে আয়রন ডোমের সংজ্ঞা দিয়েছিলাম, মনে আছে? নিষ্ক্রিয় পরিশোষণে কি দিয়েছিলাম? আয়রন ডোম, মনে আছে? তাহলে আয়রন ডোম, ডোম ডোম ডোমে দেখো ড আছে, এই সাম্য ডোনান সাম্য অবস্থা দেখছো, আয়রন ডোম। তাহলে কি আছে? ড আছে, বুঝতে পেরেছো? আয়রন ডোম ড আছে, দেখছো, ডোনান সাম্য অবস্থা, বুঝতে কি পেরেছো? নিষ্ক্রিয় পরিশোষণের কোনটা অ্যান্সার হবে তাহলে? ডি হবে অ্যান্সার। 7D অলরেডি দিয়েছে অনন্যা রয়, মাহির খান, মিতা রহমান, মার্জি মিতু, সবাই অ্যান্সার করেছো রাইট, তাই না? আহসান হাবিব, এত লেট করে আসলে হবে? ঠাস করে একটা দিব, তুমি একটা রেগুলার স্টুডেন্ট, এত লেট করে আসলে হবে না। আচ্ছা, মারিজা, মিতু, আরিশা, বলি, সবাই কমেন্ট করতেছো, একটু শেয়ার দিও হ্যাঁ লাইভটা, এবং সবাই কমেন্ট করিও। ক্লাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুরুত্বপূর্ণ এমসিকিউ যুক্ত করা আছে। C4 সাইকেল, C3 সাইকেল, কিভাবে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলে, এগুলো কিন্তু লাস্টে আলোচনা আছে, একদম লাস্ট পর্যন্ত থাকবা। এবং লাস্টে একটা বিনোদন হবে, বুঝছো। এখন নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে ডোনান সাম্যাবস্থা এখানকার যারা যারা দিছো 7D, যেমন মোর্শেদ মিয়া এখনই আসছে মনে হয়। মোর্শেদ কি এখন আসছো? সবাই কমেন্ট করো, সবাই যারা যারা ক্লাস দেখছো সবাই কমেন্ট করো। এবং ডোনান সাম্যাবস্থা এখানকার অ্যান্সার, পরেরগুলো দেখো। এবং এই দেখো আমাদের মেডি সিরিজের বই চলে আসছে, আমরা যে টপিকটা পড়াচ্ছি সেটা একদম হুবহু এই বই থেকে নেওয়া, এবং এর মোড়কটা এরকম সবুজ কালারে পাবা, এবং বাজারে সকল জায়গায় অ্যাভেলেবল আছে। তোমরা এখানে এর ভিতরে যতগুলো এমসিকিউ আছে সবগুলো যদি শেষ করো A to Z, এবং ধরো এবার মেডিকেল সেশন হবে 25-26 শিক্ষাবর্ষ, এখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল। এখন আমরা কি করি জানো? কম্পিউটার সার্চ দিই প্রশ্ন, দিয়ে এর ডাটাবেজে দেখি কয়টা প্রশ্ন মিলছে। প্রতিবারই দেখা যায় 95, 96, 97 এরকম মিলে গেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, বুঝছো, কারণ এখানে সবকিছু অ্যাড করা আছে।
ডেন্টাল, ভার্সিটি, মেডিকেল, প্রিভিয়াস সাল, অনুশীলনী, বিভিন্ন রাইটারের বইয়ের এমসিকিউ সব কিছু একসাথে করা। ফলে তোমার টার্গেট থাকবে যারা যারা মানে বিভিন্ন বইয়ের পাশাপাশি এই বইটা A to Z একবার মিনিমাম একবার শেষ করে রাখা। এবং শেষ করতে করতে ধরো এই বইয়ে তোমার পেজেই, হ্যাঁ, পেজের মনে করো এখান থেকে তোমার 50টা এমসিকিউ আছে। এই 50টা এমসিকিউর ভিতরে মনে করো তোমার 5টা এমসিকিউ কঠিন আসছে, ওই 5টা তুমি এখানে এরকম হাইলাইটার দিয়ে দাগায় রাখবা, যাতে পরে পুনরায় পরের বার রিভিশন করতে পারো। ওকে, তাহলে সেই সকল এমসিকিউগুলো দাগাবা যেটা কঠিন, যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে থাকে না, যেটা অচেনা লাগে, বুঝছো? তাহলে এইগুলো এরকম হাইলাইট করে রাখবা। পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য অপরিহার্য উপাদান কোনটি? কারণ ক্লোরোফিলের সংকেত কি কেউ লিখতে পারবা এখানে বলো তো? ক্লোরোফিলের বইয়ের প্রাইস কত? আমাদের জয়কলের নক দিবা, পেজ আছে না, এই পেজটাই নক দিবা, দেখবা প্রাইস বলে দিবে সাথে সাথে। শেয়ার ডান, থ্যাংক ইউ তোমাকে মেহেদি হাসান বলি সরকার। এই তোমরা একটু শেয়ার দিও। এখানে ম্যাগনেসিয়াম অলরেডি মাহির অ্যান্সার করে দিছে, হ্যাঁ, বেশি মানে তাড়াতাড়ি অ্যান্সার করে দিছে। বাকিরা একটু অ্যান্সার করো তো দেখি। হাসান হাবিব, সবাইকে একটু মেনশনও করে দিও। হ্যাঁ, আমি ক্লোরোফিল অণু যদি সংকেতটা লিখি, দেখো তো, এই দেখো C55, এটা কিন্তু ভার্সিটিতে আসে মাঝে মাঝে, C55 মেডিকেলে আসতে পারে, C55 H72 O5N4 ম্যাগনেসিয়াম, এইটা হচ্ছে তোমার ক্লোরোফিল অণুর সংকেত। C55, আমার সাথে বলো C55 H72 O5N4 ম্যাগনেসিয়াম, O5N4 ম্যাগনেসিয়াম। দেখো ক্লোরোফিলের সংকেতের এখানে কিন্তু এখানে ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা অপরিহার্য উপাদান, মানে ম্যাগনেসিয়াম ছাড়া কি হবে না, ক্লোরোফিল অণু গঠিত হবে না। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কতটি মৌলিক উপাদান অত্যাবশ্যকীয়? কতটি মৌল? ওই যে ব্রড আকারে 17টা মৌল। এটা তো সবাই পারবা না, যারা সি দাগাবা তারা তো রাইট হবে, তাই না? সাইমা একটা এত লেট করে আসলে হবে? ওয়ালাইকুম আসসালাম। বাকিরা একটু চলে আসো দ্রুত, এবং একটু শেয়ার দিয়ে ডান লিখো তো সবাই, এবং দ্রুত আমাদের এক সেট বই কিনে সাথে থাইকো। মাহির খান অলরেডি কমেন্ট করেছে 560 টাকা, মানে ও মনে হয় কিনেছে। এই বইয়ের দাম কি 560 টাকা, দেখবা। যারা কিনেছো তারা জানো। এবং মোর্শেদ মিয়া অলরেডি কমেন্ট করে দিছে ক্লোরোফিলের সংকেত। এখানে কিন্তু কয়টা উপাদান হবে? 17টা। 17টার ভিতরে 8টা হবে মাইক্রো, আর ম্যাক্রো কয়টা? ম্যাক্রো তাহলে হবে 9টা। 9টা হবে কি ম্যাক্রো। ম্যাক্রো কেন, মাইক্রো কেন, এটা কিন্তু পরীক্ষায় আসে আবার মাঝে মাঝে। ডি প্লাজমোলাইসিস, প্লাজমো মানে হচ্ছে প্লাজমা, মানে তোমার সাইটোপ্লাজম, কি হবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। ডি মানে কি নাই, কোন শব্দের আগে যদি রেগুলার, ইররেগুলার, কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, ডিস, এ, এন এই শব্দগুলো যদি পাও তাহলে সেটা নেগেটিভ শব্দকে বোঝায়, যেমন মাইটোসিস, অ্যামাইটোসিস। হ্যাঁ, আবার রেগুলার মানে তোমার কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, রেগুলার, ইররেগুলার। তাহলে ডি মানে নাই, প্লাজমোলাইসিস মানে সাইটোপ্লাজমটা কি হয়ে গেছে, ভেঙে গেছে, এখানে কি হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা করে ডি প্লাজমোলাইসিস। তো যখন কিসমিসের ভিতরে যখন পানি প্রবেশ করে, পানি যখন প্রবেশ করে তখন কি হয়, ফেটে যায় না? তো এখানে দেখো, তাহলে এটা কিসের প্রক্রিয়ার উদাহরণ? এটা অবিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ। অবিশ্রবণের ইংলিশ নাম কি? সবাই কমেন্ট করো তো, ইংলিশ নাম কি? অবিশ্রবণকে ইংলিশে কি বলা হয়, বা মেডিকেল টার্মে কি বলা হয়? মেডিকেল টার্মে কি বলা হয়, সবাই কমেন্ট করো তো। এইবার দেখো একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কোন আয়ন দ্রুত শোষিত হয়? আবার আসছে দেখো, উদ্ভিদ কতটা দ্রুত। আমি এটা বলছিলাম পটাশিয়াম নাইট্রেট, তাহলে এটা বেশি টাইম ব্যয় করব না। পটাশিয়াম নাইট্রেট এখানকার আনসার। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য আমি এটা কিন্তু বারবার বলেছিলাম, নাইট্রোজেন যদি মাটির সাথে গেঁথে দিতে পারি আমি, তাহলে কিন্তু সবুজায়ন ফসল হবে তত বেশি সুন্দর, তাই না? সবুজায়ন করতে কোনটা হেল্প করে? এটা কিন্তু বজ্রপাতে উৎপাদন হয় নাইট্রোজেনটা, অত্যাধিক তাপমাত্রায় নাইট্রোজেনটা কি হয়, মাটিতে ঢুকে যায়। তাহলে এটা হবে কি, কোবাল্ট। বুঝছো? কোবাল্ট কি করে, লিগিউম করে, অর্থাৎ নাইট্রোজেনটাকে ফিক্সেশন করায় তোমার সয়েলে বা মাটির ভিতরে ঢুকায় দেয়। দেখছো? মাইক্রো নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, মাইক্রো বলছে কিন্তু মানে 8টার ভিতরে অ্যান্সার হতে হবে। তাহলে 8টা অ্যান্সার ডি। যারা যারা ডি অ্যান্সার করবে তারা রাইট। মোর্শেদ মিয়া কমেন্ট করছো, ঠিক আছে। বি অনুব্যাপন। অনুব্যাপন কেন?
ডিপ্লাজমোলাইসিসের ইংলিশ নাম না, মানে তোমার অভিস্রবণের ইংলিশ নাম, অভিস্রবণ হচ্ছে অসমোসিস। অ্যান্সার রাইট, অসমোসিস হবে, অসমোসিস, অসমোসিস, অসমোসিস টার্ম হবে। হ্যাঁ, 12 এ আব্দুর রহমান, আরিশা, মাহির খান, মুর্শিদ মিয়া। একটু বাকিদের মেনশন করো। হ্যাঁ, এখনো গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ বাকি আছে। তাহলে এখানকার অ্যান্সার কত হবে? 8টি। যারা যারা অ্যান্সার করেছো 8টি তারা রাইট অ্যান্সার। হ্যাঁ, যারা যারা ডি অ্যান্সার করেছো তারা রাইট অ্যান্সার। দেখো প্রচ্ছদনের প্রকারভেদ, পার্সেন্টেজগুলো এখান থেকে হট ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এখান থেকে এটাই আসে, কত পার্সেন্ট হয় এবং কোনটার মধ্য দিয়ে কি হয়। পরীক্ষায় কি আসবে? পত্ররন্ধ্রীয়, পত্ররন্ধ্র, পথে পত্ররন্ধ্র, পথে 95, বুঝছো? পথে 95, পথে পত্ররন্ধ্র। তাহলে 95 থেকে 98 কোনটা দিয়ে হবে? পত্ররন্ধ্রের ভিতর দিয়ে হবে। এদের ভিতরে সব থেকে বেশি পার্সেন্টেজ ধারী, তাই না? তার মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে সব থেকে বেশি কোনটায় হয়? পাতায়, মনে থাকবে। এবং লেন্টিকুলার, লেন্টি মানে হচ্ছে ডাল বা বাকল, বাকল, বাকল বা ডাল, ডালে, ডালের ফাঁক ফেটে যায়। শিশু গাছ বা মেহগনি গাছের ছালগুলো দেখবে ফেটে যায়, বাকলগুলো ফেটে যায়, ফেটে গিয়ে ওখান থেকে কিছু পরিমাণ পানি বাষ্প আকারে বাইরে বের হয়। তাহলে লেন্টি মানে ডাল বা বাকল, এবং লেন্ট মানে অন, লেন্ট অন, লেন্টি অন। হ্যাঁ, এটা দিয়ে মনে রাখবো 1% হয়, সব থেকে কম। ত্বকীয় মনে রাখবো 3, ত্বকীয় মানে কত? 3%। তা 3% কতর ভিতরে পড়ে? 2 আর 5-এর ভিতরে পড়ে না? এ দেখো ত্বকীয় প্রচ্ছেদন 3, কতর ভিতরে পড়ে? 2 থেকে 5। তাহলে এই 2 থেকে 5 মনে রাখবা। এবং এটা পত্রত্বকের কিউটিকলের ভিতর দিয়ে প্রবেশ করে, পাতার উপরের স্তরে। এটা দেখবা পলিথিনের মতো একটা স্তর আছে পাতার উপরে, একদম চিকচিকি পেপারের মতো, ওইটাকে বলা হয় কিউটিকল। কিউটি মানে ত্বক, বলে না তুই অনেক কিউট, মানে ওর ত্বকটা অনেক কিউট। ওকে, এই দেখো পত্ররন্ধ্রের গঠন, খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। এই পড়াকে বুঝতে পারছো সবাই? একটু ডান লিখো তো ভাই, বুঝতে পারছি। লিফ, লিফ মানে পাতা। হ্যাঁ, এই তো কমেন্ট করেছে হাসান হাবিব অলরেডি। একটু ওয়ার্ড মিনিং শিখতে হবে, বুঝছো? আমি একটা ওয়ার্ড মিনিং এর বই লিখতেছি, শুধু এখানে ওয়ার্ড মিনিং লেখা থাকবে, শুধু বায়োলজিক্যাল শব্দের। বায়োলজিক্যাল যত বেশি টার্ম জানবে তত পরীক্ষার অ্যান্সার করার হার তত বাড়বে, নিজের ভিতরে এক্সপিরিয়েন্স গেদার হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার হলে কিভাবে যে টাইম চলে যায় আর আপেক্ষিকতার তত্ত্ব তখন বোঝা যায় যে ওখানকার 60 মিনিট মানে 10 মিনিট কাটানোর সমান। মানে তুমি বুঝতে পারবে না যে কিভাবে টাইম চলে যায়। পরীক্ষায় প্রশ্ন নাম রোল পূরণ করতে গিয়ে 5 মিনিট উধাও, পরে দেখবা তুমি যখন 10টা এমসিকিউ সলভ করা শেষ করছো দেখবা 20 মিনিট চলে গেছে। এরকম ভয়তে ভয়তে তোমার টাইমটা কিভাবে চলে যায় এটা তুমি বুঝো না। তো ওই সময় কি হয় জানো? ওই সময় কনফিডেন্সের দরকার হয়। অনেকে কনফিডেন্সের অভাবে বাকিগুলোতে হাত কাঁপে, কারো ঘাম ঝরে, কেউ হচ্ছে মনে করো কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি বের হয়। এটা কিন্তু আমাদের ভয়ের কারণে হয়। বেশি ভয়ের কারণে আমরা একটা প্রশ্ন দাগাইতে পারি না, সব মেমোরি বা মাথা থেকে আউট হয়ে যায়। তো এইগুলো না হওয়ার জন্য ওয়ার্ড মিনিং ভাঙনের দরকার আছে, ছন্দের দরকার আছে, ক্লাসের দরকার আছে। সব নিজে নিজে পড়লে হয় না আর কি। এখানে দেখো কচি কাতা, মানে এখানে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। প্রতি বর্গ সেন্টিমিটারে পাতা, মনে করো একটা পাতায় প্রতি বর্গ সেন্টিমিটারে, এই ধরো পাতা, পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে কয়টা ফুটা থাকে? প্রতি বর্গ সেন্টিমিটার দেখো 10,000 থেকে মানে 1,000 থেকে 60,000 পর্যন্ত ফুটা থাকতে পারে। তারপরে কখন খোলা বন্ধ থাকে? সব থেকে বেশি খোলা থাকে 10 থেকে 11টায়, এবং রাত্রিতে বন্ধ থাকে। কিন্তু রাত্রিতে একটা খোলা পত্ররন্ধ্র থাকে, কোনটা আসে? উদ্ভিদটার নাম কিন্তু পরীক্ষা আসে। এবং বাকি সময় আংশিক খোলা থাকে। এবং কোন লাইটের উপর এটা ডিপেন্ড করে? রক্ষী কোষের উপর ডিপেন্ড করে, অভিস্রবণ এবং ব্লু লাইট। অর্থাৎ নীল আলোতে পত্ররন্ধ্র খোলে, নীল আলোতে কি করে? পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। সবাই কমেন্ট করো কোন আলোতে, সবাই কমেন্ট করো কোন আলোতে। অভিস্রবণকে অনুপাপন বলে না? হ্যাঁ, বাংলায় বলে, বাট আমি তোমার বাংলা ধরি না, আমি বলছিলাম ইংলিশে বলো, অসমোসিস। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ডান, ঠিক আছে। মজিদ, ওকে, ঠিক আছে তোমাদের পড়াশোনা। দেখো তাহলে ব্লু লাইট। এতক্ষণ পর্যন্ত যারা এখনো পর্যন্ত বই কেনো নাই, বই কেনো নাই কারা কারা? এখনো জয়কুলের বই এক সেট কেনো নাই? আরে কিনে ফেলো। বইয়ের পাশাপাশি ক্লাস দেখার পাশাপাশি বইটা পড়বা। এবং আশা করি তোমাদের যে জিকে, ইংলিশ, এগুলোতে কিন্তু অনেক কমন বাদে এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহ এমসিকিউ দেওয়া আছে। সো এক সেট বই কিনে রাখো না, এত টাকা উড়াও, একটা এক সেট বই কিনে পাশে রাখো, কিছুটা হলে কনফিডেন্স বাড়বে যে আমার কিছু একটা বই আছে, বুঝছো? এবং পড়াশোনায় মন বসবে যে বই আছে মানে পড়ি। কিন্তু বই না থাকলে নিজেকে হতাশ লাগে মাঝে মাঝে, বুঝছো? পড় বই রিডিং দেবা, তারপরে এসে এমসিকিউ সলভ করতে আসবা প্রচুর পরিমাণে। এবং এখানেও তথ্য অংশগুলো এভাবে সাজানো পাবা। এবং এই সবটা এখন মনে রাখাই দিব তোমাকে, দেখবা কিভাবে, জাস্ট আমাকে সময় দাও এখনই। পাথরকুচি, এই তো মেশকাত বলে দিছে।
পাথরকুচি গাছের পত্ররন্ধ্র রাত্রে বন্ধ থাকে, এটা হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? বাকিটা একটু বলো। ব্লু লাইট, ব্লু লাইট কি করে? পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে। জিম জান্নাত, এত লেটে আসলে হবে? জিম জান্নাত, মাহির খান, শেখের পাল, এসএসসি 27 ব্যাচ কেনা যাবে? হ্যাঁ যাবে, এসএসসি 27 ব্যাচ কেনা যাবে। একাডেমিক বইও আছে তোমাদের জন্য জয়গুলি থেকে, একাডেমিক ক্লাসও হয় দেখবা। এবং আমরা একটা রুটিন প্রকাশ করবো আজকে 1 সপ্তাহের জন্য, ওই রুটিনটা সেভ করে নিবা কখন কোন টাইমে ক্লাস হয়। মেডিকেল ক্লাসটা সবসময় 7টার দিকে হয় এবং আমি কেমিস্ট্রি এবং বায়োলজি ডিপার্টমেন্টে আছি, বুঝছো? এখান থেকে যত প্রকার হেল্প লাগে আমি করব, এবং বাকি অন্যান্য সাবজেক্ট তোমার স্বর্ণাপু, তোমার হচ্ছে মহসিন ভাই, এরা হেল্প করবে। তো যে কোনো প্রবলেম আমাকে নক দিবা, ইনশাল্লাহ আমি হেল্প করবো সর্বোচ্চ পরিমাণ। আর আমাকে অনেকে ম্যাক্সিমামই চিনো, আমি হচ্ছে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে, এবং আমার নাম আলফাজ, বুঝছো? এখন আমরা এই শখটা মনে রাখবো কিভাবে, দেখো। ভনমহল, ভনমহল কি করছেন? একটা রক্ষী কোষ আছে, মনে করো আমাদের এই পাতা আছে, এই পাতা, এই পাতার মনে করো যে এই পাতার এখানে একটা ফোঁটা, এই ফোঁটাকে যদি জুম করি তাহলে মনে রাখবে এর পাশে এরকম 2টা রক্ষী কোষ থাকবে। এই ফোঁটার চারি সাইডে এরকম 2টা রক্ষী কোষ থাকবে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। তো পানিগুলো যখন এর ভিতরে প্রবেশ করে, এই রক্ষী কোষের ভিতরে, তখন এই এই যে পত্ররন্ধ্র দেখতে পাচ্ছ এখানে, পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রটা ওপেন হয়, খোলে। তো বলছে যে রক্ষী কোষ মানে এই 2টা কোষ, রক্ষী কোষ কয়টা থাকে ম্যাক্সিমাম সময়? 2টা। তো এর স্ফীতির কারণ হচ্ছে কি? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কারণ। যখন পানি ঢুকবে তখন খুলবে, বুঝছো? তো ভনমহল, দেখো ল আছে, ভনমহল লয়েড, তাহলে পরেরটা কি হবে? বিজ্ঞানীর নাম লয়েড। লয়েডের মতবাদ কি বলছে? যে রক্ষী কোষস্থ কোষের অবিশ্রবণিক তারতম্যর কারণে, মানে এটা একই, 2টা কিন্তু একই মতবাদ। দেখো যখন রক্ষী কোষের ভিতরে পানি ঢুকবে বা অবিশ্রবণ প্রক্রিয়ায় চাপ সৃষ্টি হবে, তখন এই পত্ররন্ধ্র খুলবে। তাহলে এই 2টা কিন্তু একই কথা। ভনমহল লাস্টে ল আছে বা এল আছে, এল মানে লয়েড, এল মানে কি? লয়েড, এল মানে কি? লয়েড। এখন লয়েডের পাশাপাশি আমি মনে রাখতাম ল এড, না ল এড, তাই মনে রাখতাম ল এডস দন্তস আছে, ল এডস দন্তস আছে, বা এস আছে। এস মানে মনে রাখবো সায়েরি মতবাদ, সায়ের ই, এস মানে কিন্তু সায়েরি মতবাদ এবং স্টার্স। হ্যাঁ, এই 2টা কিন্তু একসাথে কভার হয়ে গেল। দেখছো আমি ফার্স্টে বলছিলাম ভনমহল, লাস্টে ল আছে লয়েড, লয়েডের লাস্টে আমি এস লাগাবো, এস হচ্ছে এসতে সায়েরি, এসতে স্টার্স, গেল 2টা মতবাদ। 3 নাম্বার সায়েরি, ই আছে না, ই লাস্টে, ই মানে হচ্ছে ইমামুরা মতবাদ, যেটা সব থেকে আধুনিক এবং গ্রহণযোগ্য। প্রোটন পাম্প মতবাদও বলা হয়, প্রোটন প্রবাহ। তাহলে আমার সাথে বলো তো যে কয়টা মতবাদ আছে এখন মুখস্থ হবে কিনা, সবাই কমেন্ট করো তো। ভাইয়া আমি এসএসসিতে 3.4.33, আমি কি মেডিকেল এক্সাম দিতে পারবো? কষ্ট হয়ে যাবে রে এত কম পয়েন্ট পাইলে। সেক্ষেত্রে করণীয় হলো ভার্সিটির প্রিপারেশন নিও। কত মার্ক কাটা যাচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে, 7-8-এর বেশি কাটা গেলে আর দেওয়ার দরকার নেই মেডিকেল ভর্তি পরীক্ষা। হিসাব করো, হ্যাঁ এখন তো সহজ করে দিচ্ছে, 15 দিয়ে এবং 10 দিয়ে গুণ করে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাই, আমার কাছে এই 2027 ব্যাচ আমি, আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ। এখন বলো তো ভনমহল লাস্টে এল আছে, এলতে লয়েড, লয়েডসের এস দিব লাস্টে, এসতে সায়েরি এবং স্টার্স মতবাদ, সায়ের ই আছে ইমামুরা মতবাদ। তাহলে এই লাইনগুলো কি মুখস্থ? এখন প্রথম লয়েড, এল আছে তোমার, প্রথম হচ্ছে ভনমহল, এল আছে, লয়েডস এস আছে, এসতে স্টার্স সায়েরি, আর সায়ের ই মানে ইমামুরা। মনে থাকবে কয়টা মতবাদ? এই মতবাদের কে কি করছে? প্রথম দুজন একই কথা বলছে, এই দুজন কিন্তু একই রকম কথা বলছে, তাই না? কিন্তু কথা এই সায়েরি মনে রাখবা, চিনি, সায়েরি চিনি, সায়েরি চিনি। তাহলে শ্বেতসার এবং চিনির আন্ত পরিবর্তনের কারণে পিএইচ এর ওঠানামা হয়। দেখো যখন পিএইচ বেড়ে যাবে তখন পত্ররন্ধ্র খুলে যাবে, পিএইচ কমে গেলে অ্যাসিড হবে না, পিএইচ কমে যাওয়া অনেক অ্যাসিড, তো অ্যাসিডে নিজেকে লুকায় রাখবে। আর পিএইচ যখন বেড়ে যাবে তখন অ্যালকালি বা ক্ষার হয়ে যাবে, তখন ক্ষারে খুলবে। তাহলে পিএইচ বাড়লে খুলবে না বন্ধ হবে? বলো তো, খুলবে। পিএইচ কমে গেলে বন্ধ হবে, মানে অ্যাসিডিক পরিবেশে কি হবে? বন্ধ হয়ে যাবে। তারপরে স্টার্স মতবাদও সেম কথা, 5 থেকে 6 এর ভিতরে ছিদ্রপথ খুলে যায়, এটাও একই কথা। এই দুজন একই কথা বলছে, এই দুজন একই কথা বলছে। আধুনিক মতবাদে কি বলছে? পটাশিয়াম দায়ী পত্ররন্ধ্র খোলার জন্য, এইটুকু মনে রাখবা। এবং যখন অ্যাসিড তৈরি হয়, অ্যাবসিসিক অ্যাসিড মানে কি? পিএইচ কম না বেশি? পিএইচ কম, তো পিএইচ কম হলে কি হবে? বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বুঝছো? পিএইচ কম হলে কি হবে? বন্ধ হয়ে যাবে, একই কথা। বুঝতে পারছো?
সবাইকে বুঝতে পেরেছো? দেখো তো এইবার আমরা এমসিকিউ সলভে চলে আসি। এমসিকিউ সলভে চলে আসি, দেখো তো এবার এমসিকিউ সলভ করব। সবাই কমেন্ট করবে এখন, স্যার বেসরকারিতে, হ্যাঁ বেসরকারিতে পরীক্ষা দিতে পারবা, 40 মার্কের উপরে উঠে তুমি বেসরকারিতে অবশ্যই পরীক্ষা দিতে পারবা। চুদ্দুর এ অলরেডি বলেছো। তাহলে কি হবে এখানে অ্যান্সার দেখো তো, কোন ধরনের আলো পাতায় পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? নীল, এটা তো পড়েছি না, এটা তো ইজি। পরেরগুলো দেখি, উদ্ভিদের শোষিত পানি কত শতাংশ প্রস্রবণের মাধ্যমে বের হয়? উদ্ভিদ শোষিত অংশ পানির কত শতাংশ প্রস্রবণের মাধ্যমে বের হয়? 99% প্রস্রবণের মাধ্যমে বের হয়ে যায়। 99% বের হয়ে যায়। ওই যে 95 প্লাস 1 প্লাস 2 থেকে 5 এগুলো সব টোটাল যোগ করে দেখো 99% হবে। কলয়েড জাতীয় শুষ্ক পদার্থ দ্বারা তরল পদার্থ শোষণের প্রক্রিয়াকে কি বলে? কলয়েড জাতীয় পদার্থ যেমন কাঠ, স্টার্চ, গ্লুকোজ, এইগুলো যদি পানিতে ভিজায় রাখো তাহলে কি পানিগুলো টেনে নেবে না? যেমন তোমার যে কাঠগুলা কিন্তু পানিতে রেখে দেয়, পানিগুলা কাঠগুলা পানিটা টেনে নেয় নিজের ভিতরে দিয়ে ভারী হয়ে যায়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি বলতো? ইমবাইবিশন। এই প্রক্রিয়ার নাম কি? ইমবাইবিশন। আসানবী সি 16 সি, 99% মেশকাত। বাকিরা কমেন্ট করো একটু, সবাই সবাই যারা ক্লাস দেখছো কমেন্ট করো, লাস্টে একটা খেলা হবে, বুঝছো? সবাই কমেন্ট করো। তাহলে এখানকার অ্যান্সার হবে ইমবাইবিশন। যারা সি অ্যান্সার করেছো যেমন মজিদ, মেশকাত, বুলি সরকার, সবাই সি বলছো। আচ্ছা, কোনটির ঘনত্ব কনসেন্ট্রেশনে স্বাভাবিক থেকে বেড়ে গেলে পত্ররন্ধ্র স্টোমাটা বন্ধ হয়ে যায়? কার ঘনত্ব বেড়ে গেলে? অ্যাসিডের ঘনত্ব বেড়ে গেলে কি হয়? বন্ধ হয়ে যায় না? আমি বলছিলাম না, অ্যাবসিসিক অ্যাসিড থেকে শুরু করে পিএইচ যদি কমে যায়, তাহলে এটার ভিতরে কোনটা পিএইচ কমাইতে পারে বলো তো? দেখো বলছে বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় বা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাবে কোনটা দিয়ে? কার্বন ডাই অক্সাইড দিয়ে, তাই না? কার্বন ডাই অক্সাইড দিয়ে ক্লোজ হয়ে যাবে। মোট প্রস্তুদনের কত শতাংশ স্টোমাটাল, স্টোমা মানে মুখ মানে পত্ররন্ধ্র দিয়ে হয়? প্রস্তুদনের মোট কত শতাংশ হয়? একই প্রশ্ন দুই জায়গায়, মানে আগেরটা ছিল 99% পানি বের হয়ে যায়, এটা 90 হবে অ্যান্সার। একই প্রশ্ন দুই জায়গায় আসছে, একটা মেডিকেলে একটা ভার্সিটিতে। ভার্সিটির ক্ষেত্রে যে সর্বোচ্চ মানটাই তুমি এখানে অ্যান্সার করবা, 90 হবে এখানে অ্যান্সার, বুঝছো? 90 হবে এখানকার অ্যান্সার। যারা যারা সবাই কমেন্ট করবা কিন্তু, আমি সবার কমেন্ট কিন্তু দেখতেছি, কারা কারা ক্লাসে মনোযোগী অমনোযোগী। আহসান হাবিব সি, সিয়াম, একটু কমেন্ট করো এইভাবে যে 18-র এত, সবাই সি এ বি এমন ভাবে বলতেছো, আমি বুঝবো কেমনে? হ্যাঁ, এত নাম্বারের এত, এটা বলতে হবে। হ্যাঁ ভাইয়া বলি সর্দার, ও আচ্ছা সর্দার, সরকার না। 90% মজিদ, ঠিক আছে। কোন তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধির হার সর্বোচ্চ? কোন তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধির হার সর্বোচ্চ? একটা অপটিমাম টেম্পারেচার নিতে হবে যেটায় উদ্ভিদ বাঁচতে পারে। যেমন বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা কত, ওইটাই সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির হার হয়, বুঝছো? এটা কিন্তু পারা উচিত, সবাইকে পারা উচিত না বলো তো? মিতা রহমান 19-এ, অনন্যা রয়, ভাইয়া আমার 4.72 বায়োলজিতে প্লাস, আমি কি ডিএমসিতে চান্স পেতে পারি? ডিএমসি না হলেও অন্য মেডিকেল হবে এই মার্ক দিয়ে। কত মার্ক কাটা যায় দেখো, 7-8-এর বেশি কাটা গেলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, ভার্সিটি নিয়েও পরীক্ষা দিতে। 19A ফারহান সাদিক, সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট তো পড়বো, কমেন্ট না করলে পড়বো কেমনে? বুলি সর্দার 19A, ঠিক আছে, তাহলে এখানে 19A হবে অ্যান্সার। তাহলে দেখো কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রস্তুতনের হার বেশি হবে? আর্দ্রতা বেশি হলে, বায়ুচাপ কম হলে, তাপমাত্রা কম হলে, বায়ু প্রবাহ কম হলে। বইয়ের একটা ছক আছে দেখবা, ওইটা পুরোটা পড়ে নেবা। পাতার উপরে যদি আমি একটা পাতা আঁকা এখানে, হ্যাঁ এই মনে করো একটা পাতা, এই হচ্ছে পাতা, পাতার উপরে বায়ুচাপ দিচ্ছে বেশি, তাহলে এখানকার পানিগুলো কি উড়ে যেতে পারবে? দেখো এই দিক দিয়ে বায়ু চাপ দিচ্ছে, তাহলে এর ভিতরে যে পানিগুলো কি বাইরে বের আসতে পারবে না? তাই বলতেছে দেখো প্রস্তুতনের হার বেশি হবে কখন? যখন এই চাপটা আমি কম দিব পাতার উপরে, তাই না? বুঝতে পেরেছো? এর ভিতরে যে পানি, এটা তো বাষ্প আকারে উড়ে যাওয়ার নামই প্রস্তুতন,
তাহলে এই বায়ু চাপ যদি বেশি দিই তাহলে পানি বেরোতে পারবে না, তাহলে বায়ু চাপ যদি কম দিই তাহলে পানি বেরোতে পারবে, ঠিক না? ঠিক। তাহলে এখানে কি হবে, বায়ু চাপ যদি কম হয় তাহলে বি হবে এখানকার অ্যান্সার। লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়, এটাই তোমার কিন্তু একবার ধরছি আমি, না সেটা পত্ররন্ধ্র খোলা থাকে রাত্রে কোনটার, ওটা ধরেছিলাম পাথর কুস্তি, বাট এটা ধরা হয় না। মেহের খান, আহসান হাবিব, আচ্ছা 19-এ, বাকিটাই অ্যান্সার করো সবাই, কমেন্ট করো একসাথে, একসাথে কমেন্ট করো। শখটা কোথায় আছে, বইয়ের আছে দেখবা, বইয়ের উল্টা পাশে কিছু প্রভাবক আছে যেগুলো অভ্যন্তরীণ প্রভাবক, কিছু বাহ্যিক প্রভাবক। ওই বাহ্যিক প্রভাবের ভিতরে এবং অভ্যন্তরীণ প্রভাবের ভিতরে পড়বা, ওখানে আছে দেখবা যে কচি বয়স, পাতার ক্ষেত্রফল, পাতার সংখ্যা, পাতার বয়স, ওইগুলো আছে দেখবা। পাতার কচি এবং মাঝারি পাতায় সব থেকে বেশি হয় প্রচ্ছদন, ওই প্রভাবকগুলা বা নিয়ামকগুলা পড়বা, ওখানে দেখবা আছে। লুকায়িত পত্র বা এখানেও আছে, বুঝছো, তত্ত্বীয় অংশে আছে। লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে, করবি, অ্যান্সার হবে কি করবি, কবরে থাকবে কি লুকায়িত অবস্থায় না, তো করবি হবে এখানকার অ্যান্সার। 21-এ, আহসান হাবিব, মেশকাতুল, ফারহান সিদ্দিক, মজিদ, সবাই রাইট অ্যান্সার। মরুভূমির একটি খেজুর গাছে দৈনিক কত লিটার পানি হারায়? দুইটা একই অপশন পড়ে গেছে আর কি, স্লাইড মেকিং। এখানে হবে তোমার 150 থেকে 200, তোমার 300 থেকে 400, তোমার 500 থেকে 600, এটা হচ্ছে 700 থেকে 800। কোনটা হবে অ্যান্সার বলো তো? খেজুর গাছ দৈনিক কত % পানি হারায়, এটার অ্যান্সার হবে 300 থেকে 400, এটা মনে রাখবা। এটা কিন্তু আজিবুর রহমান স্যারের বই থেকে নেওয়া, এটা কিন্তু আবুল হাসান স্যারের বইতে নাই। করবি লুকায়িত থাকে, হ্যাঁ রাইট, করবি লুকায়িত থাকে। পরের কোশ্চেন দেখো, মানে কোশ্চেন না, আমাদের ফটো সিস্টেম নিয়ে পড়াশোনা করা লাগবে। এখান থেকে মেডিকেলের জন্য শুধু কনসেপ্টটা অল্প একটু দরকার, বুঝছো, আর এমনি হলো তো মুখস্থ বিদ্যার মতো, কিন্তু এটা কিন্তু বুঝে বুঝে পড়া যায় এইচএসসি 26-27 জন্য, যেহেতু আমরা পুরো অধ্যায়টা 1-2 ক্লাসের মাধ্যমে শেষ করতেছি, ফলে একটু ওভারলুক করে করে পড়তে হবে, যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আসবে এবং গুরুত্বপূর্ণ সেইগুলোই তোমাদেরকে দেখাবো, বাকিগুলো কিন্তু এখানে আলোচনা করা যাচ্ছে না। যেমন অবস্থান কি, থাইলাকয়েড গ্রানাল মেমব্রেন, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1টা আগে আবিষ্কার হয়, তাই এটার নাম 1, ওটার নাম 2, বুঝছো। তো এটা এই যে তোমার ক্লোরোপ্লাস্ট আছে না, এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের মানে তোমার এখানে থাইলাকয়েড আছে না, থাইলাকয়েডের ভিতরে মেমব্রেনের উপরে সাজানো থাকে, মানে এখানে সাজানো থাকে এই সিস্টেমগুলো। তো এই ফটোসিস্টেম 1 এর যে ফটোসিস্টেম তা কত, P700, কত P700, আর মানে ফটোসিস্টেম 700, আর ফটোসিস্টেম 2টা হচ্ছে P800, ওই 680, এটা কিন্তু পরীক্ষা আসবে। এবং এখান থেকে কি লাগবে দেখো, এটা হচ্ছে চক্রীয় অচক্রীয় দুইটা অংশগ্রহণ করে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 1 যেহেতু আগে আবিষ্কার হয়েছে, তো সেটা চক্রীয় অংশগ্রহণ করবে, অচক্রীয়তে অংশগ্রহণ করবে, মানে ফটোফসফোরিলেশনের জন্য। আর এটা কেবল অচক্রীয়, চক্রীয় অচক্রীয়, শুধু অচক্রীয়। তাহলে এই দুইটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। 2, এখানে দেখো পানি এখানে জড়িত থাকবে না, যেটা ফটোসিস্টেম 1 সেখানে পানি জড়িত থাকবে না, ফটোসিস্টেম 2টা হচ্ছে পানি জড়িত থাকবে, মানে এখানে পানির দরকার হবে। তাহলে এই 3টা তথ্য এখান থেকে লাগবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম, এইটাই পানি লাগে না ওটাই পানি লাগে, এটা 700, ওটা 680, এটা চক্রীয় অচক্রীয় দুইটা অংশগ্রহণ করে, ওটা শুধুমাত্র অচক্রীয়। এই 3টা তথ্য বা 3টা লাইন এখান থেকে পড়তে হবে, বাকিটা না মনে রাখলেও চলবে আপাতত। বুঝতে পেরেছো কি বললাম? 3টা তথ্য লিখো তো, পানি লাগবে না, চক্রীয় হবে কি হবে না, আর সিস্টেম নাম্বারটা কত এবং কোথায় অবস্থান করে, থাইলাকয়েড মেমব্রেন, আর থাইলাকয়েড মেমব্রেনের তলে, আর এটা বাইরের তলে। ফটোসিস্টেম চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন জিনিসটা কি জানো তোমরা? আসলে কি জানো এটা জিনিসটা কি? তোমাকে যদি বোঝাই তাহলে আমার 30 মিনিট সময় দিতে হবে বা 20 মিনিট, কিন্তু তো এত সময় নাই। চক্রীয় মানে কি আর অচক্রীয় মানে কি? মনে করো আমি ঢাকা থেকে সাতক্ষীরায় গেলাম, আবার সাতক্ষীরা থেকে আবার ঢাকায় ফিরে আসলাম, তাহলে একটা চক্রাকার দিলাম না। মনে করো এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ থেকে বি গেলাম কিন্তু বি থেকে এতে আসলাম না, এটা কিন্তু অচক্রীয়। আর এ থেকে বি গেলাম কিন্তু বি থেকে আবার এতে আসলাম, এটা কিন্তু চক্রীয়। তো চক্রীয় ফটোফসফোরিলেশন হচ্ছে একটা ইলেকট্রন এ থেকে নির্গমন হয়ে বিতে আসবে এবং বি থেকে আবার এতে চলে আসবে, এটাকে বলে চক্রীয়, বুঝছো? তাহলে এখানে কি কোনো ঘাটতি হলো? আমার কাছে 5 টাকা ছিল, আমি ওকে 5 টাকা দিয়ে দিলাম, ওই 5 টাকা আবার আমাকে ফেরত দিল,
তাহলে আমার ভিতরে কি ঘাটতি হলো? হলো না। তাহলে আমার যদি ঘাটতি থাকতো তাহলে আমি আরেকজন থেকে ধার নিতাম না। তো সেই জিনিসটা একটু মনে রাখো, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। জাস্ট সিম্পল কয়েকটা লাইনের মাধ্যমে তোমার এই ছকটা মুখস্থ করা দিচ্ছি, শুধু আমার দিকে একটু খেয়াল করো। চক্রীয় মানে কি? আমার কাছে 5 টাকা ছিল, আমি 5 টাকাটা ওকে দিয়ে দিলাম, ওই 5 টাকাও আমাকে দিয়ে দিল, এটা হলো চক্রীয়। বাট আমার 5 টাকা ওকে দিলাম, বাট ও আমাকে ফেরত দিল না, তাহলে সেই জন্য কিন্তু আমার বাকি আরেকজনের কাছ থেকে ধার করে নিতে হবে, তাহলে এইটা কিন্তু অচক্রীয়। বুঝছো? বুঝতে কি পেরেছো? বলো তো আমি কি বলেছি? আমি আরেকবার বলি। চক্রীয়, আমার কাছে 5 টাকা ছিল, সেই 5 টাকা আমার বন্ধুকে দিছে, বন্ধু আবার আমাকে ফেরত দিছে, তাহলে চক্রাকারে ঘুরলো না টাকাটা, এটা চক্রীয়। মানে আমার একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনকে ওকে দান করেছি, ওই ইলেকট্রনটা আবার আমাকে দিয়ে দিছে, এটা চক্রীয়। আর আমি ওকে ইলেকট্রনটা দিছি, বাট ও আমাকে ফেরত দেয় নাই, তার মানে আমার ভিতরে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার জন্য আমি 5 থেকে আরেকজনকে ইলেকট্রন নিয়ে নিলাম, তাহলে এইটাকে বলে অচক্রীয়। বুঝছো? এইবার খেলা দেখো। খেলা হচ্ছে এখান থেকে ইলেকট্রনটা এখানে দিল, দিয়ে আবার একে দিল, তাহলে এখানে কি পানির প্রয়োজন হবে? মানে পানি হচ্ছে একটা ইলেকট্রন দাতা, তাহলে এখানে যেহেতু ইলেকট্রন ঘাটতি হচ্ছে না চক্রীয়তে, তাই সেই একটা ইলেকট্রন পানি ভেঙে এখানে ইলেকট্রন দেওয়ার প্রয়োজন নাই। বুঝছো? ওই আরেকজনের কাছ থেকে হাওলাত করে নিচ্ছিলাম, ধার করে নিচ্ছিলাম না, ওইটা হচ্ছে পানি। তাহলে দেখো ইলেকট্রনটা আমি এখানে দিলাম, এ আবার একে ফেরত দিল, তাহলে এখানে পানি ভাঙার কোনো দরকার আছে না। সবাই বলো পানি ভাঙার কোনো দরকার আছে না, কারণ পানি ভাঙলে ইলেকট্রন এবং হাইড্রোজেন তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়, তাহলে এখানে কিন্তু পানির প্রয়োজন নাই। কিসে? চক্রীয়তে। তাহলে দেখো চক্রীয় ফসফোরিলেশনে দেখো পানির প্রয়োজন হয় না, দেখছো? মানে এখানে পানি ভাঙার কোনো প্রয়োজন হয় না। ওকে, এইটুকু জাস্ট বুঝো। এবং এটা 700 থেকে উৎপন্ন হয়ে, মানে আমার কাছ থেকে টাকাটা গিয়ে পুনরায় আবার 700-তে ফিরে আসে, মানে ওর ইলেকট্রনটা 700 থেকে তাড়িয়ে দিয়ে আবার 700-তে ফিরে আসছে, ফলে এর কোনো ঘাটতি হয় নাই, ফলে পানি ভাঙনের প্রয়োজন হয় নাই, এখান থেকে ইলেকট্রন বের করার প্রয়োজন হয় নাই। বুঝতে পেরেছো? পেরেছো। 2, ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হবে হয়ে দেখো আর ফটোসিস্টেম 2-তে আর ফিরে আসে না, তাহলে এখানে ঘাটতি হবে না। ঘাটতি হওয়ার জন্য একটা ইলেকট্রন ঘাটতি পূরণ করবে কে? এখানে পানির প্রয়োজন হবে। জাস্ট এই দুইটা কথা এখানে মনে রাখতে হবে। এই দুইটা ক্লিয়ার কনসেপ্ট কি হয়েছে তোমার? অনেকে এই জিনিসটা বুঝাইতে গেলে অনেকে চলে যাবে, ক্লাস আর দেখবে না, কারণ ভাই তুই একটু বোঝ না চক্রীয় অচক্রীয় জিনিসটা কি। তুই তো সব পাস করে ফেলবি, কিন্তু চক্রীয় অচক্রীয় জিনিসটা আসলে বুঝবি না, যে নাম কেন এরকম হলো, এর নাম কেন অচক্রীয় হলো, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে চক্রীয়তে পানির দরকার হবে? ঘাটতি হয়? পানির দরকার হবে না, কেন? কারণ ইলেকট্রনের আর কোনো ঘাটতি ওখান থেকে আসবে না। তাই কি বুঝতে পেরেছো ক্লাস? এবার আমরা একটু এমসিকিউ সলভে চলে যাই। চলো, কি বুঝতে পেরেছো কারা কারা একটু দেখি তো। এইটা এই কনসেপ্টটা কি বোঝা গেছে? চক্রীয় হলো চক্রাকার ঘুরতে পারে, অচক্রীয় হলো যা চক্রাচক্র ঘুরতে পারে না। হ্যাঁ, এইটুকু বললে তো হবে না, তোমার মূল কাহিনীটা জানতে হবে যে কেন এটা পানি প্রয়োজন হয় না। কেন এটা লিমিটিং ফ্যাক্টর 3টা, তাপমাত্রা, আলোক এবং কার্বন ডাইঅক্সাইড। পরীক্ষার জন্য হট টপিক, এটা কিন্তু লাগবে। এটা 3-এর খেলা না, মেডিকেলের মেলা। কিন্তু এই সূত্রগুলো কে কে দেয়? লিবিক দেয় কি? ল অফ মিনিমাম। ব্ল্যাকম্যান দেয় ল অফ মিনিমামের সূত্র, মানে এইটার উপর ভিত্তি করে এই সূত্রটা সে আবিষ্কার করে। ল অফ মিনিমামের উপর ভিত্তি করে লিমিটিং ফ্যাক্টর দেখো, অপটিমাম তাপমাত্রা কম থাকবে এবং তাপমাত্রা কত কত থাকবে দেখো, 0 থেকে 35 ডিগ্রি পর্যন্ত বাড়ানোর সাথে সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকে। এবং কত % গমে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব থাকতে পারে, এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে 1.1। এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, পানি লাগবে। এখন কি বুঝতে পেরেছো? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? বলো তো। এখন এইটা কেলভিন চক্র, এটা হচ্ছে তোমার কেলভিন চক্রের ক্ষেত্রে এটা একটু বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। ফার্স্ট অফ অল দেখো, এটা কেলভিন চক্র, C3 চক্র। কেলভিন চক্রের অপর নাম কি? সবাই কমেন্ট করো তো। কেলভিন চক্রের অপর নাম কি? C3 চক্র। এবং এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি বলো তো? এটা হচ্ছে অস্থায়ী, আর স্থায়ী হচ্ছে তোমার এই যে 3PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। বুঝছো? এখন দেখো এইখানে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এইটা একটা যৌগ, এটা সবসময় পাতায় থাকে। কোথায় থাকে? পাতায় থাকে। তো এই রুবিস্কো এনজাইমটা কি করে? এই রাইবোলোজ কিন্তু 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 5 কার্বন। আর এই যে কার্বন ডাইঅক্সাইড আসছে না, ও এই রাইবোলোজটা কি করবে? এই কার্বন ডাইঅক্সাইডটার সাথে এটা যুক্ত হবে। তাহলে দেখো এটা কিন্তু ছিল 5 কার্বন, আর কার্বন ডাইঅক্সাইডের 1 কার্বন মিলে কয় কার্বন হচ্ছে? 6 কার্বন। তার গ্লুকোজ তৈরির জন্য কিন্তু 6 কার্বন দরকার হয়, সেই 6 কার্বন এখান থেকে আসে। অর্থাৎ আমার নাক দিয়ে ছাড়া যে কার্বন ডাইঅক্সাইডটা, এই সেই কার্বন ডাইঅক্সাইড। আর রুবি নামক একটা মেয়ে, সে সুইসাইড করে কি খায়? কার্বন ডাইঅক্সাইড খেয়ে। এটা দিয়ে মনে রাখতে পারো। রাইবোলোজ 1,5 বিসফসফেট,
সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে কোন এনজাইমের সাহায্যে? কমেন্ট করো, রুবিস্কো। একটু ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে, এত সহজে তুমি একটা চান্স পেয়ে যাবা? অত সোজা না ভাই, সায়েন্স তুমি নিছো আমিও নিছি, কষ্ট করতে হবে। তোমরা কি করো, ধৈর্য সেরে হাল ছেড়ে চলে যাও, এটা একদমই তোমার চান্স পাওয়ার লক্ষণ না। আমি আমি যেটা বলতেছি সেটাই খারাপ। দেখো, রাইবোলোস 1,5 বিসফসফেট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিছু কিটো অ্যাসিড তৈরি করে, সেখানে পানি এটা যুক্ত হয়ে আবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কনভার্ট হয়ে ডিহাইড্রোজেন এনজাইম লাগায় এটা হয়। এই জিনিসটা কি তোমার পড়া লাগবে না? লাগবে। তাহলে এখন মনোযোগ দিলে অসুবিধা কোথায়? মনোযোগ দিচ্ছ না কেন? কারণ কি? এর কারণ হচ্ছে তোমার শয়তানি, তোমার চান্স না পাওয়ার লক্ষণ, বুঝছো? এখন ভাই এই টোটাল সবটা কীভাবে মনে রাখবো? জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, আমি শেখাই দিচ্ছি। তুমি যদি শিখবা না, তুমি চলে যাবা রিলস দেখতে, প্রেম করতে চলে যাবা। এগুলো করলে হবে না, শিখতে হবে, বই কিনতে হবে, পড়ার টেবিলে সময় দিতে হবে, নিজের স্বাস্থ্যকে বিসর্জন দিতে হবে, যেমন আমি দিয়েছিলাম। পড়াশোনা করতে করতে খাওয়ার টাইম ভুলে যাইতাম, বুঝছো? খাবার এখানে ফেলানো থাকতো, হঠাৎ করে দেখি 3টা 4টা বেজে গেছে, তখন খাইতে বসতাম। আর তোমরা কি, একটা মেসেজ দিলে বন্ধুর কাছে চলে যাবো, এরকম কে? এর কারণে ফেসবুক রিলস। আচ্ছা দেখো, আমার সাথে বলো, রুবি নামক একটা মেয়ে, সে কার্বন ডাইঅক্সাইড খেয়ে সুইসাইড করে। হ্যাঁ, খেয়ে সুইসাইড করলো এবং কিটো অ্যাসিড তৈরি করলো। অস্থায়ীভাবে তাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিটো হসপিটাল। দেখো, সে বিষ খেলো এবং কিটো হসপিটালে নিয়ে গেল এবং পরবর্তীতে তাকে পানি দিয়ে ওয়াশ করলো। পানি দিয়ে ওয়াশ করছে, মানে পানি ঢুকায় তাকে ওয়াশ করছে। ওয়াশ করার পরে কোথায় ভর্তি করাচ্ছে? 3PG হাসপাতাল। পিজি হাসপাতালে তাকে ভর্তি করালো। দেখো, পিজিএ 3PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সে আবার ওয়াশ করলো, ওয়াশ করার কারণে এখানে 3 ছিল না, ওই 3-র সাথে এখানে কি লাগাই দিল? একটা 1 লাগাই দিল, মানে একটা ফসফেট এখানে এক্সট্রা যুক্ত হয়েছে। তাহলে কি এখন বোঝা গেছে? রুবি নামক একটা মেয়ে কার্বন ডাইঅক্সাইড খেয়ে অস্থায়ী হসপিটালে গিয়ে ওখানে পানি দিয়ে ওয়াশ করার ফলে পুনরায় পিজি হাসপাতালে ভর্তি করে। এটা দিয়ে মনে রাখা যায়। এই C3 এবং C4 এর পার্থক্যটা খুব সুন্দর করে পড়ে নিবা। এখানে ক্লোরোফিল একই রকম, ওখানে 2 রকম। এখানে মেসোফিল কোষ থাকে, ওখানে মেসোফিল প্লাস বান্ডল শ্বেত কোষ থাকে। এখানে অল্প তাপমাত্রায় কাজ করে এবং ওটা বেশি তাপমাত্রায় কাজ করতে পারে। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব পড়বা 50 ppm, ওটা 0.10 ppm। এটার ক্ষেত্রে ক্লোরোফিল 1, ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B। ক্লোরোফিল 2 প্রকার, A B। ক্লোরোফিল A থাকে হচ্ছে 75%, কত পার্সেন্ট সবাই কমেন্ট করো। এবং ক্লোরোফিল B থাকে 25%। ক্লোরোফিল B থাকে কয় পার্সেন্ট? 25%। সবাই কমেন্ট করো, কত পার্সেন্ট? 25%। হ্যাঁ ভাই, এবার বুঝছি। ভাই এই স্মৃতিচক্র অনেক হার্ড লাগে। আমার ইউটিউব চ্যানেল আছে আলফাজ, সার্চ দিলে দেখবে ইউটিউবে তোমার 2টা ক্লাস আছে এই অধ্যায়ের প্রতি। 2টা ক্লাসে শেষ করা, ওই ক্লাসটা টোটাল দেখে নিবা। 2টা ক্লাসে তুমি এই সাইকেলটা এরকম রুবি গল্প দিয়ে, এরকম গল্প দিয়ে সব কিছু শেষ করতে পারবা, সকিনার গল্প দিয়ে। তো এটা সার্চ দিও, পেয়ে যাবো আশা করি। মিডিয়া আলফা বলে লিখলে চলে আসবে ইউটিউব। হ্যাঁ দেখো, এবং জয়কুলের আগের ক্লাসে এটা ইনক্লুডেড ছিল। ক্লোরোফিল A 75%, ক্লোরোফিল B 25%, এটা কিন্তু পরীক্ষা আসে। এবং ফাইকোসায়ানিন, সায়ানিন মানে নীলবর্ণ, যেমন পটাশিয়াম সায়ানাইড বিষ কিন্তু একটা, পিত্তিলতা খেয়ে মারা যায়, পড়েছিলা কিন্তু ক্লাস 7-এ নাকি 8-এ। সায়ানিন মানে নীল, ফাইকো এরিথ্রিন, এরিথ্রো মানে লাল, যেমন এরিথ্রোসাইট লাল রং, জ্যান্থোফিল মানে হলুদ, জ্যান্থো মানে হলুদ, ক্যারোটিন মানে কমলা রং, ক্যারোটিন, ক্যারোট মানে গাজর, গাজর থেকে এসছে ক্যারোটিন, টিন মানে হচ্ছে কমলা, কমলা কালার। ক্যারোটের কালার কেমন? কমলা। লাল আলোতে বেশি পরিমাণ আলোক সংশ্লেষণ বেশি হয়, সালোক সংশ্লেষণ। 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক গাছের পাতার যে আলো সেটা শোষিত হয়। কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বাজারে কিন্তু অলরেডি এই বই চলে আসছে, বুঝছো? এই বইটা খুবই দ্রুত সংগ্রহ করে নাও এবং ক্লাস করো রেগুলার। আচ্ছা ঠিক আছে। হ্যাসলাক চক্রে, এবং এই চক্রটা তোমার তো পড়তে হবে, তারপরে তো এগুলো পড়বা, কিন্তু এই কি পয়েন্টগুলো তোমার মনে রাখা লাগবে এখানে। হ্যাঁ, হ্যাসলাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এবং C3 চক্রে কিন্তু অস্থায়ী পদার্থ ছিল কিটো অ্যাসিড, তাই না? C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হলো ফসফেনিল পাইরুভিক অ্যাসিড। এই তথ্যগুলো জাস্ট মনে রাখবা, যদিও এটা 2 ক্লাসের মাধ্যমে নেওয়া উচিত ছিল, মানে এই ক্লাসটা 2 ক্লাসের ভিতরে নেওয়ার চেষ্টা করব, বাট এই তথ্যগুলো এখন পড়াইলে মনে থাকবে না। শুধু মনে রাখবা আখ, ভুট্টা, গম এইগুলোতে কি করে, এই দেখো ইভা, এই যে ইভার প্রতি ক্রাশ, ইভার ইক্ষু, এগুলো তো মনে রাখবা। ইভার মানে হচ্ছে ইভা ইক্ষু, হ্যাঁ। সরগম, ক্রাব, ঘাস, ক্রাশ পড়ছিলাম না, ক্রাশ, ইভার প্রতি ক্রাশ, ক্রাশ মানে হচ্ছে ক্রাব আর দন্তের সাথে ঘাস মনে রাখবা। তাহলে এটা হ্যাসলাক চক্রের অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, জাস্ট এটা মনে রাখো। এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে?
ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এটা মনে রাখবা। সাথে এখান থেকে আর মনে রাখার দরকার নেই। এবার আমরা এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করো তো একটু, এমসিকিউ সলভ করো ভাই। থ্যাংক ইউ। মিডিয়া আলফা বলে লিখলে চলে আসবে ইউটিউব চ্যানেল। সালোক সংশ্লেষণ হয় এক অণু গ্লুকোজ থেকে কত অণু অক্সিজেন তৈরি হয়? মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়, এই তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে কি হয়, কার্বনের সাথে পানি যুক্ত হয় না, পানি যুক্ত হয়ে কি হয় C6H12O6 তৈরি করে এবং সাথে কি তৈরি করে, সাথে হচ্ছে অক্সিজেন তৈরি করে, তাই না? তো এইখানে 12 অণু পানি যুক্ত হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়। তাহলে এখানে কয় অণু অক্সিজেন তৈরি হবে? 6 অণু। অ্যান্সার হবে 6 অণু। বুঝছো? দেখো তুমি যদি সমতা করো আর কি। তারপরে দেখো দ্রুত করতে হবে আমাদের। সালোক সংশ্লেষণ যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি? সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি? কমেন্ট করো তো এটা। 6 অণু। আচ্ছা, যে অক্সিজেনটা নির্গত হয় সেটা হচ্ছে পানি ভাঙনের ফলে, এখান থেকে আমরা অক্সিজেনটা পাই, পানি ভাঙন থেকে আসে। তাহলে এখানে অ্যান্সার হবে কি বি। যারা যারা বি অ্যান্সার করবা তারা তারা রাইট। যারা যারা বি অ্যান্সার করবা, রাহা অলরেডি অ্যান্সার করেছো। তাহলে পানি থেকে আসে অক্সিজেনটা। এবং ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি পার্টে ক্লাসটা শুরু করলাম। মাত্র 10-15 মিনিট ক্লাস হবে এবং তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে। তো তোমরা এখন যারা জয়েন করবা তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হও। আমরা বাকি পার্টের ক্লাসটা এখনই শুরু করে দেব। হ্যাসলাক চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা, এটা দিয়ে আমরা শুরু করতেছিলাম আর কি। তো তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো, আমরা এখনই ক্লাস শুরু করে দেব। ক্লাসটা টেকনিক্যাল কারণে আমাদের স্ক্রিনটা ব্লার হয়ে গেছিল এবং পরের পার্ট 2 তে ক্লাসে তোমাদেরকে এখন বাকি এমসিকিউগুলো মানে সলভ করার চেষ্টা করব। তোমরা দ্রুত চলে আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এটার অ্যান্সার করো। এটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড অ্যান্সার হবে, অর্থাৎ বি অ্যান্সার হবে এটা। হ্যাঁ, বাকিরা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমাদের ক্লাস লিঙ্কটা কেটে যাওয়ার কারণে এটা হয়েছে আর কি সমস্যাটা। আচ্ছা দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে এখানে শুধু পরিবর্তন হচ্ছে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, এটুকু পরিবর্তন। এটা হবে আইসোমারেজ। এটা কি হবে? আইসোমারেজ। এটা আইসোমারেজ এনজাইমের ফলে এটা হয়েছে। আইসোমারেজ মানে একই রকম গঠন হবে। গ্লুকোজের এবং ফ্রুক্টোজের কিন্তু একই রকম গঠন থাকে, তাই না? কোনটি নীল রঞ্জক পদার্থের জন্য দায়ী? যেহেতু নীল আছে তাহলে পটাশিয়াম সায়ানাইড, আমি বলছিলাম না সায়ানাইড, এই সায়ানাইডের কারণে এখানে হবে সায়ানিন। কি হবে? সায়ানিন। কি হবে? সায়ানিন। এখানে রাখেন সায়ানিন। পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? মানে পানিটা ভেঙে যাবে। পানিটা ভাঙবে কিসের উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে পানিটা ভেঙে যাবে। এবং এই পানিটা কোথায় ছিল এক সময়? পত্ররন্ধ্র ছিল, মানে পাতায় ছিল পানি। এই পানির যখন সূর্যের আলো এখানে পড়বে তখন এই পানিটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? অক্সিজেন এবং হাইড্রোজেন এবং ইলেকট্রন, এই তিনটা জিনিস তৈরি হবে। বুঝছো? এই তিনটা জিনিসের ভিতরে এইটা বিভাজনকে বলা হয় তোমার সালোক বিভাজনের জন্য কোনটার প্রয়োজন হবে? তাহলে এখানে ম্যাঙ্গানিজ প্রয়োজন হবে। সি হবে অ্যান্সার, রাইট অ্যান্সার। যারা যারা সি অ্যান্সার করছো তারা তারা রাইট অ্যান্সার করছো। তাহলে বুঝতে পেরেছো? আরিফ আহমেদ, মেশকাত, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসটা টেকনিক্যাল কারণে আমাদের ব্লার বা হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছিল না, ফলে আমরা পার্ট 2 ক্লাসটা শুরু করলাম। খুবই দুঃখজনক, হতাশাজনক। আমিও খুব আপসেট যে কেন এটা হয় আমার সাথে। 2 দিন ক্লাসে এটা সেম হয়েছে আমার। বাকিটা দেখো, ক্লাসটা দেখো। তাহলে এটা ম্যাঙ্গানিজ হবে অ্যান্সার। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? C3 কিন্তু মানে কম তাপমাত্রা লাগবে। তাহলে কত হবে এখানে বলো তো অ্যান্সার? যারা যারা রাইট অ্যান্সার করছো, শাহিনা আক্তার, জিকে ক্লাস হওয়ার কথা না, একটু পরে হবে। জিকে ক্লাস মেশকাত জাহান, আরিফ আহমেদ একটু পরে হবে। আরিফ আহমেদ সবাই রাইট অ্যান্সার করার চেষ্টা করতেছো। আমাদের কিন্তু পার্ট 2 ক্লাস এটা। হ্যাঁ, প্রথম ক্লাসটা আমাদের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 1 ঘন্টা হয়েছিল আমাদের এই ক্লাসটা। এটা রাইট অ্যান্সার হবে C3 উদ্ভিদের ক্ষেত্রে। মনে রাখবা C4 এবং C3 এর জন্য 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, আর C4 এর জন্য 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাগে। মানে এইটা বেশি তাপমাত্রা সহনশীল, যেমন আখ হচ্ছে ভুট্টা, এই সকল উদ্ভিদগুলো এরকম হয়, মানে বেশি পরিমাণ তাপমাত্রা সহনশীল। এটা C4 চক্র চলে। আর C3-তে হবে এটা বি অ্যান্সার, এটা বি অ্যান্সার হবে। হ্যাঁ, যারা যারা বি করবা তারা তারা রাইট।
বি অ্যান্সার। কি হলো ভাইয়া, আসলে আগের টেকনিক্যাল প্রবলেম ছিল, ওই যে ক্লাসে হঠাৎ করে কম্পিউটার তোমার হিট হয়ে বেশি পরিমাণ জ্যাম হয়ে গেছে আর কি, হ্যাং হয়ে গেছে। ল অফ মিনিমাম ততটুকু মানে কে প্রকাশ করে? ল অফ মিনিমাম। ল অফ মিনিমাম হবে কে? লিবিক। কিন্তু ল অফ মিনিমামকে খাটিয়ে এই যে ফর্মুলাটা দেয়, ওই ফর্মুলা দেয় কে বলো তো? এই ফর্মুলাটা দেয় হচ্ছে তোমার, মানে তত্ত্বটা দেয় হচ্ছে তোমার লিবিক, বাট ফর্মুলা দেয় কে বলো তো? ব্ল্যাকম্যান। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু মানুষ ভুল করে। ব্ল্যাকম্যান, ব্ল্যাকম্যান। সবাই কমেন্ট করে, সবার কমেন্টই পড়বো, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা। মেশকাত রাহা, বাকিরা একটু কমেন্ট করো। তাহলে এটার অ্যান্সার গেল। সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক হলো কোনটা? প্রধান রঞ্জক কোনটা, মানে প্রধান কণিকা কোনটা? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ। জ্যান্থোফিল মানে হলুদ, ক্যারোটিন মানে কমলা, ফাইকোএরিথ্রিন মানে লাল। পাতার কোন টিস্যুতে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়? পাতার কোন টিস্যু? জাইলেম, ফ্লোয়েম নাকি মেজোফিল? বলো তো, জাইলেম, ফ্লোয়েম না মেজোফিল না ভাজক টিস্যু, কোনটা হবে অ্যান্সার? লিভিং। মেশকাত বলছো, একটু বাকিদের মেনশন দিও হ্যাঁ, আসে যেন ক্লাসটা করতে। আমাদের পার্ট 2 ক্লাস খুব বেশি হবে না, 10-15 মিনিট হবে। অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে, আমার 10 মিনিট আছে ক্লাস। 10 মিনিটের আগে শেষ হয়ে যাবে আশা করি। তো দেখো, এটা হবে তোমার মেজোফিল টিস্যুতে। পাতার মাঝখানের টিস্যুতে কি হয়? বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হয়। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, আমাদের নাক দিয়ে ছাড়া কার্বন ডাইঅক্সাইডটা, অর্থাৎ আমার এই যে নাক দিয়ে ছাড়া, এটা মনে করো আমার মুখ, এটা হচ্ছে কান, এটা মানুষ। এই যে নাক দিয়ে ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা যে উদ্ভিদের পাতায় গিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করবে। রুবি কিন্তু সুইসাইড করছিল এই কার্বন ডাইঅক্সাইড খেয়ে, তাই না? তাহলে রুবি হচ্ছে রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম দিয়ে কি হয়? প্রথম এই যে 1,5 মানে রাইবোলোস বিসফসফেট আছে না, এর সাথে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়, হয়ে 6 কার্বনের একটা যৌগ তৈরি করে। পড়াইছি কিন্তু এটা 5 কার্বন, ওটা 1 কার্বন। ভুট্টা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কয়টা, মানে যৌগ কয় ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্রহণের? এটা পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে। এটা 2 ধরনের অ্যান্সার, যারা 2 ধরনের দিবা তারা রাইট। এই যে 2 ধরনের এটা অ্যান্সার, হ্যাঁ 2 ধরনের। 36, কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? শক্তি রূপান্তর করে কোনটা? শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা বলো তো? ক্লোরোপ্লাস্ট। কারণ ক্লোরোপ্লাস্টে কি পড়ছিল বলো তো? এই যে মনে করো একটা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন ছিল, এখানে কিন্তু সূর্যের আলোটা এসে পড়ছিল, অর্থাৎ এখানে কেমিক্যাল এনার্জি বা আলোক শক্তি, এই যে আলোক শক্তিটা কিসে তো কনভার্ট হয়ে গেল? কেমিক্যাল এনার্জিতে, বুঝছো? আলোক শক্তিটা আর একটা শক্তিতে কনভার্ট হচ্ছে উদ্ভিদের, সেটাকে বলা হয় শক্তির রূপান্তরের অঙ্গাণু। এর উত্তর হবে হচ্ছে বি। এর উত্তর কি হবে? বি। এর উত্তর কি হবে? বি। কোন ধরনের কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? কোন উদ্ভিদে পাওয়া যায় বলো তো 2 ধরনের ক্লোরোপ্লাস্ট? এই যে আখ উদ্ভিদে। যারা C4 করে তাদের সব কি 2 ধরনের ক্লোরোপ্লাস্ট। জ্যান্থোফিল বর্ণ কি? জ্যান্থো মানে হলুদ, জ্যান্থো মানে কি? হলুদ। তাহলে হলুদ কি হবে? এটা आंसर হবে হলুদ। দ্রুত করতেছি কারণ কি? কারণ হলো যে আমাদের পরের একটা নেক্সট ক্লাস হবে এবং আমাদের এটা পার্ট 2 এর ক্লাস ছিল এবং এটা আমাদের শেষের পর্যায়ের দিকে। C4 উদ্ভিদ কোনটা বলো তো? আখ, ভুট্টা, ইক্ষু। আখ, ভুট্টা এগুলো কিন্তু কি বলো তো? আবার সে গ্রাব বা ঘাস, এগুলো কিন্তু কি বলো তো? হচ্ছে C4 উদ্ভিদ। এই C4 উদ্ভিদগুলো তোমার দেখো স্যাকারাম অফিস সিনারিয়াম, এটা কিন্তু আখের বৈজ্ঞানিক নাম। বাকিগুলো অরেজা স্যাটিভা ধান, ট্রিটিকাম অ্যাস্টিভাম গম, ম্যাগনিফেরা ইন্ডিকা এটা হচ্ছে তোমার আম গাছ, তাই না? বাকির একটু অ্যান্সার করো। সালমান, বাঁধন কুমার, মেশকাত, সালমান সবাই রাইট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। জ্যান্থোফিল হলুদ, তাহলে এটা গেল C4। এবার শ্বসনের ক্ষেত্রে দেখো এখানে একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াটার কিন্তু এখানে 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, এটা কিন্তু পড়াইছি। এবং পরের পেজে দেখো আমরা একটা এমসিকিউ সলভ করি, যেহেতু আমাদের ক্লাস শেষ, এগুলো আজকে পড়াইতে পারলাম না, এগুলো আরেকটা ক্লাসে মানে পড়াই দিব আমি। হ্যাঁ, এই শ্বসনের হারগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কার মান কত? অক্সালিকের 4, ম্যালিকের 1.33, গ্লুকোজের 1। হ্যাঁ, অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের ধাপ কোন ধাপে ঘটে? শ্বসনের ধাপ কোন ধাপে ঘটে বলো তো? অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস। এটা সবাত এবং অবাত শ্বসনের উভয়ই একটা কমন ধাপ। এবং যারা যারা এখনও পর্যন্ত জয়কুলি মেডি সিরিজের বই কেন নাই, আমার এই ক্লাস করার সাথে সাথে অবশ্যই মেডি সিরিজের এক সেট বই টেবিলে রাখবা এবং নিকটস্থ লাইব্রেরি থেকে দ্রুত সংগ্রহ করে নিও। হ্যাঁ, তাহলে পড়াশোনার গতি বেড়ে যাবে। গাজন প্রক্রিয়া কোনটি তৈরি হয়? এই যে
আমাদের গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, দ্রুত করতেছে আর কি। গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কোনটি? গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কোনটি? এখানে কি হয়, কোষের শ্বসনকালে ঘটে, অর্থাৎ শ্বসনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শ্বসনের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য, মনে থাকবে। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি করে? 36 অণু এটিপি তৈরি করে। কয় অণু? 36 অণু এটিপি। ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, এটা যারা যারা এ অ্যান্সার করবে তারা তারা রাইট। যেসব উদ্ভিদের কোষে ড্যাশ থাকে না সেই সবই কি হয়? যেসব উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া থাকে না সেই সকল উদ্ভিদে কি হয়? অবাত শোষণ হয়, তাই না? মাইটোকন্ড্রিয়া না থাকলে সেখানে কি হবে? অবাত শোষণ হবে। তাহলে এখানে বি। আমাদের এমসিকিউ শেষ, আমাদের ক্লাসও শেষ। সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে সহজ শোষণে, এটা হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা, প্রায় শেষ পর্যায়ে। গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে ঘটে? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। হ্যাঁ, এই আমাদের ক্লাস এখানে শেষ। 47টা এমসিকিউ ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে যারা যারা ক্লাসটা দেখলাম, যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমাদের পিডিএফটা তোমাদের যে সেকেন্ড টাইম গ্রুপ আছে ওইখানে আপলোড করা হবে, তোমরা ওখান থেকে ক্লাসটা দেখে নিবা, এবং ওখান থেকে দেখবা এই ক্লাস স্লাইডটাও পেয়ে যাবা। তো এতক্ষণ ধরে যারা সাথে থাকছো সবাইকে ধন্যবাদ। নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে, এবং একটা সাপ্তাহিক রুটিন প্রকাশ করা হবে আমাদের জয়গুলি পেজ থেকে। সেখানে তোমরা ওই রুটিনটা সেভ করে নিবা, এবং যারা এখনও পর্যন্ত বই কিনেও নাই, জয়গুলির এক সেট বই পড়ার টেবিলে রাখো, এবং মেডিকেল অ্যাডমিশনের যাত্রা অনেক ভালো হোক তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।